আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে রমজান মাসের আমাদের স্পেশাল রমজান একদম শেষের দিকে আমাদের অ্যাস্ট্রোনমি পাঠশালার নতুন একটা লাইভ সিরিজে তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। সো আমাদের আজকে লাইভ সিরিজগুলো অনেক ইম্পর্টেন্ট বিকজ আমরা এমন কিছু টপিক নিয়ে লাইভ সিরিজটা সাজিয়েছি যেখানে তোমাদের অনেক বেশি হেল্প হবে এবং তোমরা এই ধরনের প্রশ্নগুলো প্রতিনিয়ত আমাদের অ্যাস্ট্রোনমি পাঠশালার অফিসিয়াল পেজ থেকে শুরু করে সব জায়গায় তোমরা প্রশ্নগুলো করে থাকো। সেই প্রশ্নগুলো উত্তর আজকে লাইভ দিয়ে আমরা স্টার্ট করছি। সো লাইভটা গতকালকে স্টার্ট হওয়ার কথা ছিল, কিন্তু আনফরচুনেটলি কিছু ফেসবুক বাগের কারণে, প্রবলেমের কারণে লাইভটা বন্ধ হয়ে যায়। তার কারণে আমাদের রুটিনটাও কিন্তু একটু এলোমেলো হয়ে গেছে। সো নাথিং টু ওয়ারি, আমাদের প্রতিনিয়ত ফেসবুক পেজে, স্টোরিতে, সব জায়গায় কিন্তু পোস্ট করে দেওয়া হচ্ছে যে কখন কোন ক্লাসটা হবে। সো আগের দিন পোস্ট করে দেওয়া হচ্ছে। সো ডোন্ট ওয়ারি। সো লাইভটা কি নিয়ে আসলে, বা সিরিজটা কি নিয়ে? সো আমরা সিরিজটার নাম রেখেছি দ্য আলটিমেট গাইডলাইন ফর অ্যাস্ট্রোনমি লার্নিং। অর্থাৎ তোমরা যারা যারা নতুন আছো তাদের জন্য আসলে, অর্থাৎ নতুন অ্যাস্ট্রোনমি শিখতে চাও, অ্যাস্ট্রোফিজিক্স শিখতে চাও, তাদের জন্য আসলে এই লাইভটা। সো বিফোর স্টার্টিং দ্য লাইভ, লেট মি নো, আমাকে একটু কমেন্টের মধ্যে জানাও যে আমার অডিওটা ক্লিয়ার কিনা আজকে, এন্ড ভিডিওটাও ক্লিয়ার আছে কিনা, রাইট? সো তারপর আমরা ক্লাসটা ধীরে ধীরে শুরু করে দিব। তোমরা আস্তে আস্তে জয়েন করে ফেলো। অডিও ভিডিও ক্লিয়ার কিনা কমেন্টে জানাও, আর কে কোন জেলা থেকে ক্লাসটা করছো সেটাও একটু কমেন্টে জানাও। এন্ড ডেফিনেটলি তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখতে চাই, আমাদের এই লাইভ ক্লাসে অংশ নিলে তোমরা কমেন্টে একটা লিংক দেওয়া আছে, সেই লিংকটাতে যদি ক্লিক করে ফর্মটা ফিল আপ করো, তোমরা কিন্তু ফ্রিতে অ্যাস্ট্রোনমির নোট পেয়ে যাবে। ফ্রিতে অ্যাস্ট্রোনমির নোট পেয়ে যাবে। সো তোমরা যারা যারা ফ্রিতে অ্যাস্ট্রোনমির নোট পেতে চাও, কমেন্টের মধ্যে ফর্মটা দেওয়া আছে, জাস্ট ফিল আপ করে ফেলো। সো বিফোর স্টার্টিং দ্য লাইভ, আমি আবারও বলছি, আমাকে একটু জানাও যে আমার লাইভটা ক্লিয়ার কিনা, অডিও এন্ড ভিডিওটা ক্লিয়ার কিনা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা, টপিকটা দেখতে পাচ্ছ কিনা, তারপর আমরা লাইভটা স্টার্ট করবো। সো একটু দেখি কমেন্টটা একটু চেক করে। কে কে জয়েন করেছো একটু দেখা যাক। সো সো 5 জন জয়েন করেছো। ওকে, গ্রেট গ্রেট গ্রেট। সো অ্যামেজিং একটা লাইভ হবে। সো জাস্ট স্টে টিউন উইথ আস, এন্ড আই হোপ আমার কমেন্টটা একটু আমাকে জানাও যে আমার অডিও ভিডিও ক্লিয়ার কিনা ভাইয়ারা। আমি একটু কমেন্টসে জানাও, কাইন্ডলি কষ্ট করে কমেন্টসে জানাও। দেখি, আমি একটু চেক করে দেখি কি অবস্থা। Is everything কষ্ট করে? Right. So it's very clear. So we can do the live. Okay. সো তোমরা অনেকে জয়েন করছো আস্তে আস্তে। আমাকে কমেন্টের মধ্যে জানাও কে কোন জেলা থেকে জয়েন করেছো, এন্ড আমি কমেন্টসটা একটু দেখতেছি একটু পর পর, এন্ড অডিও ভিডিওটা ক্লিয়ার কিনা একটু ক্লিয়ারলি জানাও। সো আজকে লাইভটা দারুণ একটা টপিকে লাইভ হতে যাচ্ছে। কেন তুমি অ্যাস্ট্রোনমি শিখবে, কি দরকার তোমার অ্যাস্ট্রোনমি শেখার, খেয়ে দেওয়ার কাজ নাই না? সো কেন, ওয়াই, সেটার একটা বিস্তারিত তথ্য দিব এবং ব্যাখ্যা দিব। তবে হ্যাঁ, ফুল বিস্তারিত দিতে গেলে আমার আসলে দেখা যাবে যে এক একটা টপিকের এক একটা পয়েন্টের উপরই 2-3 ঘন্টা আলাদা আলাদা লেকচার দেওয়া পসিবল। সো এত টাইম তো হাতে থাকবে না, ইফতারির সময় হয়ে যাবে, তোমাদের ইফতারি করতে হবে। এন্ড আমি দেখো, আমার ড্রেস আপ দেখো, আমি মাত্র একটা মিটিং শেষ করেই অফিসে ঢুকেই তোমার জন্য লাইভে দাঁড়ায় গেছি। সো রোজা রেখে এত দূর থেকে এসে, রোদ, প্রচন্ড রোদ বাইরে, প্রচন্ড গরম, মিটিং শেষ করে তোমাদের জন্য আমরা লাইভে দাঁড়ায় গেছি। সো জাস্ট ইমাজিন, we are trying to help you guys. Just stay tuned with Astronomy পাঠশালা, and তোমাদের কমেন্টের মধ্যে একটা লিংক দেওয়া হচ্ছে, সেই ফর্মটা ফিল আপ করে ফেলো ফ্রিতে, একদম ফুল ফ্রিতে অ্যাস্ট্রোনমি নোট পাওয়ার জন্য। সো আই এম সিইং a lot of people is joining the live. So before starting, আমি আরো 5 মিনিট একটু ওয়েট করব, সো দ্যাট তোমরা
সবাই আরো যারা আছো তারা যেন জয়েন করতে পারো। হ্যাঁ, আরেকটা জিনিস বলতে ভুলে যাই আমি বারবার, তোমরা লাইভটা দ্রুত শেয়ার করে ফেলো, বিকজ তোমার একা শিখলে হবে না, তোমার বন্ধুদেরকে শেখাতে হবে। কারণ তার মনের প্রশ্ন হয়তো তুমি জানবে না, আমি জানবো না, সে হয়তো এই প্রশ্নগুলো উত্তর খুঁজছে যে কেন আমি অ্যাস্ট্রোনমি পড়বো, আমার তো পড়তে ভালো লাগে, আমার তো অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করতে ইচ্ছে করে, বাট আমি কেন পড়বো, এটা অ্যান্সার হয়তো সে পায় না। বাট তুমি যদি লাইভটা শেয়ার করো, সেটা সে দেখে কিন্তু সে লাইভটা জয়েন করতে পারবে। সো তুমিও শিখলা, তোমার বন্ধুরাও শিখলো, একসাথে সবাই মিলে আমরা শিখলাম এবং মানুষকে শেখালাম। Okay, so I guess we can start right now. So, okay. Everything is fine. Everything is fine. Great. তুমি একটু কমেন্টে জানাও না কে কোন জেলা থেকে জয়েন করেছো, একটু কমেন্ট জানাও। আর কে কে রোজা রাখছো ডেফিনেটলি ওইটাও আমাকে একটু জানাও। অনেকে তো রোজা রাখো না, হয়তো অনেক শারীরিক সমস্যার কারণে। সো তোমরা ঠিক আছো কিনা একটু কমেন্টে জানাও। তো তোমাদের সাথে কমেন্টে কথাবার্তা বলবে আমাদের টিম, আমরা কথা বলবো তোমাদের সাথে। এন্ড কারণ তোমার সাথে আমার দেখা হওয়ার সুযোগ হয় না। So let's see how many of you are fasting today. Okay. So let's start the class, I guess. So before starting the class, তোমরা কমেন্টে একটু আমাকে জানাও, একটা ছোট্ট প্রশ্ন তোমাদের জন্য আমি রাখছি। আমাদের এই মহাবিশ্বের কোন স্থানে যদি তোমাকে ঘুরতে যেতে বলা হয়ে থাকে, তাহলে তুমি কোন স্থানটিতে যাবে, রাইট? সো তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো ভাই আপনি কই যাবেন, তাহলে আমি ডেফিনেটলি বলবো যে আমি বিভিন্ন গ্যালাক্সি ঘুরবো, রাইট? Then galaxy শেষ করার পরে I would like to travel to the planets, right? Exoplanets or solar system এর planets এর পরে যে আরো planets গুলো আছে যেগুলোকে exoplanets বলি, সেগুলোতে ঘুরবো। Then আর কই ঘোরা যায়, আর অনেকগুলো জায়গা আছে ঘোরার মতো। সো তোমার প্রিয় জায়গা কোনটা একটু কমেন্টের মধ্যে জানা দাও তো দেখি, তোমাদের সাথে কার সাথে আমার মিল হয়। আমি কি বলছি, আমি গ্যালাক্সি ঘুরবো, আমি প্ল্যানেটস ঘুরবো, রাইট? সো তোমাদের সাথে কার কার, ও আরেকটা জায়গা আছে ডেফিনেটলি, ওখানে যেতে পারবো না যদিও, বাট আনফরচুনেটলি যদি যাওয়ার সুযোগ হয় কখনো, সেটা 100-200 বছর পর, যদিও এতদিন বাঁচা সম্ভব না, সেটা হচ্ছে ব্ল্যাক হোলের সামনে যাবো না, একটু দূর থেকে একটু দেখবো যে মামাকে দেখতে কেমন লাগে। সো ইয়া, তোমাদের কার কার সাথে আমার প্ল্যানিংটা একটু মিলে, ইটস হাইপোথেটিক্যাল, হ্যাঁ, নাথিং টু বি সিরিয়াস। সো কার কার মিলে একটু কমেন্টের মধ্যে জানাও দেখি, কার কার সাথে আমার বেসিক্যালি কই কই ঘুরতে যেতে ইচ্ছে করে, সেই জিনিসগুলো মিলে কিনা একটু দেখার চেষ্টা করি। আর আমি ততক্ষণে একটু তোমাদেরকে জানাই ফেলি যে আসলে লাইভ সিরিজটা কেন এবং কি নিয়ে। সো আমাদের এই লাইভ সিরিজটা অ্যাকচুয়ালি তোমাদের যদি একটু আগের স্লাইডটা দেখানোর চেষ্টা করি, আগের স্লাইড যদি দেখো, নামটা হচ্ছে Why You Should Learn Astronomy. Why you should learn astronomy. It's very important topic, right? So তোমরা অনেকেই আছো যারা আমাদেরকে প্রতিনিয়ত অ্যাস্ট্রোনমি পাঠশালার অফিসিয়াল পেজে, হোয়াটসঅ্যাপে ইমেল করে থাকো, রাইট? যে কমেন্টসে জানাও ভাই আমি অ্যাস্ট্রোনমি শিখতে চাই, ভাই আমি তো অ্যাস্ট্রোনমিতে নতুন, ভাই আসলে এটার ক্যারিয়ার কি, ভাই এটাকে আসলে পড়া উচিত হবে। দেখো তোমাদের প্রশ্নটা এরকম যে ভাইয়া ডাক্তারি পড়তে গেলে তো আমার মেডিকেলে যাওয়া লাগে, ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য বুয়েট কুয়েটে পড়ে আমি ইঞ্জিনিয়ার হতে পারি, অ্যাস্ট্রোনমি পড়ে আসলে করবোটা কি, রাইট? সো এটার ভ্যালু কি, এটার ডিমান্ড কি, এটার ক্যারিয়ার কি, এটার ভিশন কি বা ফিউচার কি, রাইট? সো এই কোয়েশ্চেনস গুলো। সো আজকে আমি ইন ডিটেইলে এই ব্যাপারগুলো নিয়ে একটু ইন ডিটেইল, ইন আ সেন্স মডারেট ইন ডিটেইল আলোচনা করবো যে কেন তোমার অ্যাস্ট্রোনমিটা আসলে পড়া উচিত, এটার বেনিফিটসটা কি এবং বেনিফিটসটা কি আসলে দেশে আছে, যদি দেশে না থাকে আমাদের এই পুরো বিশ্বে এটার বেনিফিট কত। সো আমরা অনেকেই বলি যে দেশে এটা কোনো কাজ হয় না, দেশে পড়াশোনা নাই, তাই এটা বেনিফিটস নাই। ইটস টোটালি রং। আমরা যদি একটা জিনিস চিন্তা করো, তোমাকে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। আর হ্যাঁ, আজকে আমি ক্লাসে অনেকগুলো বাস্তব এক্সাম্পল দিব যেন তোমার বুঝতে সুবিধা হয়, যে কারণে তোমরা আমার ক্লাসগুলো পছন্দ করো। সো বাস্তব উদাহরণ দিয়ে পড়াবো। একটা ছোট্ট এক্সাম্পল দিই, ধরো ফর এক্সাম্পল কিসের কথা বলবো, ধরো কিটক্যাট। কিটক্যাট আমরা সবাই পছন্দ করি, কে কে পছন্দ করো কমেন্টে জানাও, আমার খুব ফেভারিট। সো কিটক্যাট তুমি খেতে পছন্দ করো, কিন্তু আনফরচুনেটলি কিটক্যাট কিন্তু অনেক বড় একটা কোম্পানি, রাইট? অনেক বেশি প্রোডাকশন হয় ওদের, চকলেট ওরা অনেক বেশি বানায়। সো তোমার এই এত বড় কোম্পানি, ফর এক্সাম্পল তোমার এলাকায় তোমার মতো এরকম আরো 200 মানুষ আছে বা 2000 মানুষ আছে যারা কিটক্যাট খেতে চায়, কিন্তু তোমার এলাকায় কিটক্যাট কোথাও কোনো দোকানে পাওয়া যায় না, সাপ্লাই নাই কিন্তু ডিমান্ড আছে, রাইট? সাপ্লাই নাই কিন্তু ডিমান্ড আছে। তাহলে
অ্যাকচুয়ালি তখন কি করবে, সে কিটক্যাট কোম্পানি যখন এই যে বিভিন্ন কোম্পানিগুলো দেখো না এলাকায় এলাকায় যে সার্ভে করে, তথ্য নেয় যে আপা আপনি কোনটা খাইতে পছন্দ করেন, ভাই আপনি কি লাক্স সাবান ইউজ করেন নাকি করেন না, বা আপনি কি ডাভ শ্যাম্পু ইউজ করেন নাকি আপনি স্যান্ডেলিনা স্যান্ডেল সোপ ইউজ করেন, রাইট? সো এরকম সার্ভে যখন করবে তখন ওরা জানতে পারবে যে আচ্ছা এই জায়গাটায় 2000 মানুষের কিটক্যাটের চাহিদা আছে, কিন্তু আমরা সাপ্লাই কেন দিচ্ছি না, আমরা কেন এই প্রোডাক্টগুলো দোকানে দোকানে দিচ্ছি না এই এলাকাতে? তখন এটা চিন্তা করবে, চিন্তা করে কি করবে, নেক্সট থেকে ওরা এই সাপ্লাইটা শুরু করবে, রাইট? এই সেম জিনিসটা আমাদের এই ফিল্ডে বাংলাদেশে হচ্ছে। তোমাদের যে ডিমান্ডটা আছে সেই ডিমান্ডটা জায়গা মতো পৌঁছাচ্ছে না, বা তোমরা সেই ডিমান্ডটা প্রপারলি শো করতে পারছো না, যে এই কনফিউশনের কারণে যে আমি এটা আসলে পরে করবো কি। তোমরা যখন এই ডিমান্ডটা দেখাবা, আমি যেরকম অনেকগুলো পলিসি মেকিং জায়গায় মিটিং করতে গিয়েছি, আমাকে ডেকেছে অ্যাস্ট্রোনমি পাঠশালার রিপ্রেজেন্টেটিভ হিসেবে, সো আমি অনেক বড় বড় জায়গায় এই ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করেছি। তারা আমার কাছে জানতে চেয়েছে যে আসলে স্টুডেন্টরা চায় কি। সো আমি বলেছি যে স্টুডেন্টদের আসলে এটা ডিমান্ড অনেক আছে, কিন্তু আমাদের আনফরচুনেটলি ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি না। সো ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি তখনই হবে যখন আমরা আস্তে আস্তে করে এই ডিমান্ডটা শো করা স্টার্ট করবো, তখন একটা চাহিদা আসবে। গভর্নমেন্ট যখন দেখবে যে আচ্ছা স্টুডেন্টস তো বিশাল ডিমান্ড আছে এটার, রাইট, তখন ওরা কি করবে, এটা নিয়ে কাজ করা শুরু করবে। সো যেমন অলরেডি আমাদের আইইউবিতে, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে অ্যাস্ট্রোনমিটা কিন্তু মাইনর পড়ার একটা সুযোগ হয়েছে, রাইট? তোমরা চাও এটা বাংলাদেশে পড়তে চাও, তখন ঠিকই বাংলাদেশে স্টার্ট হবে। এন্ড হয়তো এখন তৈরি হচ্ছে না, আস্তে আস্তে সময় নিয়ে তৈরি হবে, বাট এটা ডেফিনেটলি হবে। এবং অ্যাস্ট্রোনমি পাঠশালা বাংলাদেশের সর্বপ্রথম এবং সবচেয়ে বড় স্পেস সায়েন্স লার্নিং প্ল্যাটফর্ম এখন পর্যন্ত, কারণ আমরাই কিন্তু বাংলাদেশে সর্বপ্রথম এটা পড়ানো শুরু করেছি। অ্যাস্ট্রোনমি 2020 সালে এগুলো কেউ পড়াইতো না বাংলাদেশে, কেউ চিন্তাও করতো না, রাইট? সো আমরা কিন্তু পড়ানো শুরু করেছি তোমাদের হাত ধরে, তোমরা কিন্তু আমাদের হাত ধরে আবার সেটা শিখছো, এবং বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় 52টা জেলার স্টুডেন্ট আমাদের সাথে এই ব্যাপারে পড়াশোনা করছে, রাইট? সো দেখো আস্তে আস্তে ডিমান্ড তৈরি হচ্ছে, আস্তে আস্তে বড় পরিসরে মানুষজন চিনতেছে অ্যাস্ট্রোনমিটাকে। এখন প্রশ্ন হচ্ছে ভাই অ্যাস্ট্রোনমি পড়ে বাপ মা তো আমাকে মানে অ্যাস্ট্রোনমি পড়তে দিবে না। আই নো দ্যাট, উই অল নো দ্যাট, যে আমরা সব সময় একটা কমন জিনিস চিন্তা করি। দেখো বাংলাদেশে অ্যাস্ট্রোনমি ক্যারিয়ারটা নিয়ে, আমি এটা নিয়ে আরো আলাদা ক্লাস হবে, তখন আমি আরো ডিটেইলে বলবো, বাট আজকে ছোট্ট করে বলে রাখি, অ্যাস্ট্রোনমি ফিল্ডটা তৈরি করলে শুধুমাত্র যে এই ফিল্ড তৈরি হবে এমন না, এই ফিল্ডের হাত ধরে অনেক বড় বড় ইন্ডাস্ট্রি তৈরি হবে, তোমাদের জব অপরচুনিটিস বাড়বে, রাইট? সো বাইরের দেশের এই অপরচুনিটিস গুলো তখন আমরা এই দেশে নিয়ে এসে ইউটিলাইজ করতে পারবো, রাইট? সো আমরা সবাই চিন্তা করি যে মেডিকেলে পড়ে ডাক্তার হব, বুয়েটে পড়ে ইঞ্জিনিয়ার হবো এন্ড স্টাফ লাইক দ্যাট, রাইট? বাট তুমি একবার ভাবো অ্যাস্ট্রোনমি পড়ে ইউ আর বিং দ্য অ্যাস্ট্রোনট, অর ইউ আর বিং দ্য অ্যাস্ট্রোনমার, অর ইউ আর ইনক্লুডেড ইন দ্য স্পেস ইন্ডাস্ট্রি। হয়তো তুমি অনেক বড় কিছু একটা বানাতে হেল্প করতেছো, তুমি হয়তো কোনো একটা মিশনে হেল্প করতেছো, রাইট? সো এইগুলো আসলে লাভ কি, ইন ডিটেইলে আজকে এই লাইভ ক্লাসে আলোচনা করবো। এবং লাইভ সিরিজটা আসলে কি নিয়ে? লাইভ সিরিজটা হচ্ছে ওই যে তোমাদের প্রশ্নগুলো উত্তর, যে ভাই এটা পড়ে লাভ কি, এটা কি করবো, ইম্পর্টেন্স কোথায়, জানলে অসুবিধা কি, না জানলে কি ক্ষতি, রাইট? সো কিছু না কিছু অ্যাস্ট্রোনমি, দেখো অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করতে হলে ইউ হ্যাভ টু নো ফিউ থিংস, সেটা বেসিক থেকে স্টার্ট হয়। সো তুমি যদি বেসিক না জানো, তুমি কিভাবে আস্তে আস্তে ইন্টারমিডিয়েট লেভেলে যাবে, কিভাবে অ্যাডভান্সডে যাবে, কিভাবে হায়ার ডিগ্রিতে যাবে, আর কিভাবেই বা নিজেকে রিসার্চার হিসেবে তৈরি করবে, বা নিজেকে যদি ইন্ডাস্ট্রির জন্য তৈরি করতে চাও, জবের জন্য তৈরি করতে চাও, অ্যাটলিস্ট তোমার বেসিক নলেজ থাকা লাগবে। এখন আমি সরল ক খ বর্ণমালা চিনি না, আমি কিভাবে একটা সেন্টেন্স লিখবো? Make sense করে? Definitely না, it doesn't make sense, right? So similarly আমরা যদি বেসিক অ্যাস্ট্রোনমিটা না জানি, সম্ভব না, কখনোই সম্ভব না এটাকে অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করার। সো দ্যাটস দ্য রিজন আমরা আসলে এই লাইভ ইয়াটা স্টার্ট করেছি, কি বলে লাইভ সিরিজটা স্টার্ট করেছি তোমাদের জন্য, রাইট? সো লেটস গেট স্টার্টেড ফ্রম দ্য নেক্সট স্লাইড। সো দেখো তোমাদের কোয়েশ্চেনটা ছিল, তোমরা একটু কমেন্টে আমাকে জানাও, আমি একটু কমেন্ট চেক করবো একটু পরেই, যে তোমরা কোন জায়গায় ঘুরতে যেতে চাও মহাবিশ্বে যদি সুযোগ পাও, রাইট? সো এরপরে যদি আমি স্লাইডটা চেঞ্জ করি, দেখো তোমার অ্যাস্ট্রোনমি পড়াশোনা করার আগে তোমার জানতে হবে যে অ্যাস্ট্রোনমি কি। তুমি হতে চাও ফর এক্সাম্পল ইঞ্জিনিয়ার হতে হলে, ভালো একজন ইঞ্জিনিয়ার হতে হলে আমাদের যেমন ম্যাথমেটিক্সের, ফিজিক্সের, কেমিস্ট্রির খুব ভালো একটা কম্বিনেশন জানা লাগে, রাইট? তারপর তুমি যদি ভালো একটা ডক্টর হতে চাও, তোমার মেডিকেল সেগমেন্টের বায়োলজিক্যাল সেক্টরস গুলো খুব ভালো করে জানা থাকতে হয়, রাইট? বেসিকটা অ্যাটলিস্ট জানা থাকলে তুমি আস্তে আস্তে পড়াশোনা করে করে অ্যাডভান্সে যেতে পারবা। এখন তুমি জানো না যে সিঁড়িতে কিভাবে উঠতে হয়, তাহলে তুমি 10 তলায় কিভাবে উঠবা?
কমন সেন্স, রাইট? সিমিলারলি তুমি অ্যাস্ট্রোনমি নিয়ে অনেক বড় বড় স্বপ্ন দেখে ফেলছো, অ্যাস্ট্রোনট হবা, অ্যাস্ট্রোনমার হবা, বা অ্যাস্ট্রোনমিতে ক্যারিয়ার করবা। বাংলাদেশে অ্যাস্ট্রোনমি ক্যারিয়ার আছে আসলে, কিন্তু লুকায়িত, মানে হিডেন, সেটাকে আনট্যাপড করতেছি আমরা অ্যাস্ট্রোনমি পাঠশালা। সো তোমাদেরকে আমরা সেই পথ দেখাচ্ছি ধীরে ধীরে। এখন তুমি স্বপ্ন দেখছো যে তুমি হায়ার স্টাডি করবা, কিন্তু তুমি জানো না বেসিক তুমি কিভাবে হায়ার স্টাডি করবা, রাইট? সো দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ অ্যাস্ট্রোনমি, জিনিসটা কি। ডাক্তারি বা মেডিকেল শুনলে আমরা বুঝি যে কারো চিকিৎসা করতে হবে। ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ার শুনলে আমরা বুঝি যে আচ্ছা রাস্তাঘাট, ব্রিজ টিজ, ফ্লাইওভার, এসব জিনিসপত্র হয়তো বানায়। তারপরে ধরো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আমরা বুঝি যে ইলেকট্রিসিটি নিয়ে কাজ করে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আমরা বুঝি যে আচ্ছা গাড়ির ইঞ্জিন টেঞ্জিন নিয়ে কিছু একটা নিয়ে কাজ করে, ইট মাইট বি গাড়ি, জাহাজ, এনিথিং, রাইট? তারপরে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং আমরা বুঝি যে আকাশের কিছু একটা জিনিসপত্র নিয়ে কাজ করে, যারা হচ্ছে বিমান টিমান চালায় আর সামথিং। বাট অ্যাস্ট্রোনমি জিনিসটা কি, এই জিনিসটা তো আমার বুঝতে হবে, রাইট? তারপর না আমি ওইটা নিয়ে পড়াশোনা করতে পারবো ফিউচারে। সো অ্যাস্ট্রোনমি হচ্ছে, দেখো একদম বাংলাদেশের সবচেয়ে সোজা ভাষায় আমি তোমাদের জন্য এটা নিয়ে এসেছি। জটিল অনেক শব্দ আছে, অনেকে অনেক বইয়ে অনেক জটিল কিছু দিয়ে লেখে অ্যাস্ট্রোনমি কি এটা বোঝানোর জন্য, বাট দরকার নাই বাবা এত কিছু কঠিন ভাবে মনে রাখার। যতটা সিম্পলি মনে রাখা যায়, এমনিতেই গলা দিয়ে ভাত নামে না, তার মধ্যে যদি খাই মোটা চালের ভাত হবে, হবে না তো। সো দ্যাটস ওয়াই তোমরা এই সবচেয়ে সহজ, আমি তোমাদের জন্য আসলে সবসময় এই সংজ্ঞাটা নিয়ে আসি, আমি এটা তৈরি করেছি সবচেয়ে সহজভাবে মনে রাখার জন্য, যেন তুমি মাথায় রাখতে পারো যে আসলে অ্যাস্ট্রোনমি জিনিসটা কি, একটা ভাইব তুমি বুঝতে পারো, একটা ওভারঅল তুমি বুঝতে পারো, একদম অ্যাকচুয়াল ডেফিনেশন জানার কোনো দরকার নাই। সো এটা দিয়ে তুমি বুঝতে পারবে অ্যাস্ট্রোনমি কাজটা কিভাবে করে, রাইট? যখন তুমি ধরো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতে চাও, পড়াশোনা করতে চাও, বাট তুমি জানোই না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, কেমনে কাজ করে, তাহলে তুমি কিভাবে পড়াশোনা করবা? সেম জিনিস এখানে। সো অ্যাস্ট্রোনমি জিনিসটা হচ্ছে, দেখো আমাদের পৃথিবীর বাইরের মহাজাগতিক বস্তুগুলোকে নিয়ে আমরা যে পড়াশোনা করি, যে রিসার্চ করি, সেটাই মূলত জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমি। একদম সিম্পল অ্যাজ দ্যাট। অর্থাৎ আমাদের পৃথিবীর বাইরে কত জিনিসপত্র আছে, রাইট? অনেক গ্রহ আছে, চাঁদ আছে, তারা আছে, তারপর গ্যালাক্সি আছে, রাইট? সো এই জিনিসপত্রগুলো নিয়ে আমরা কি করি, আমরা যে পড়াশোনা করি বা রিসার্চ করি, সায়েন্টিস্টরা রিসার্চ করে বের করে যে কালকে অমুক জায়গায় অমুক প্ল্যানেট বাইর হয়েছে, অমুক মহাকাশের তমুক জায়গায় এটা খুঁজে পাইছে। এই যে রিসার্চ পড়াশোনা, এই জিনিসগুলো হচ্ছে আসলে অ্যাস্ট্রোনমি। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমি তো পড়ছি একটা জায়গায় যে সেলেস্টিয়াল অবজেক্ট নামে কিছু একটা। হ্যাঁ, অ্যাস্ট্রোনমির সংজ্ঞার মধ্যে একটা ওয়ার্ড আছে, একটা টার্ম আছে সেলেস্টিয়াল অবজেক্ট, বাট সেটা আসলে এখন বুঝতে হবে ব্যাপারটা এমন না, সেটা যেন ইজিলি বুঝতে পারো এই কারণে আমি মহাজাগতিক বস্তু লিখেছি। সেলেস্টিয়াল অবজেক্টের মানে অ্যাকচুয়ালি সহজে খুবই স্ট্যান্ডার্ড কোনো মিনিং এখন পর্যন্ত আমি পাই নাই, যেগুলো পেয়েছি সেগুলো খুবই জটিল। সো আই এম সরি, আমার হাতে চলে আসছে। ওকে, সো সেলেস্টিয়ালের বাংলা প্রবাবলি খ গোলক অর সামথিং এরকম কিছু একটা, আমি ভুল করছি মনে হয়। যাই হোক, আমার বাংলাটা জানা নাই। যাই হোক, সো এই কারণে আমি তোমাদের জন্য মহাজাগতিক বস্তু শব্দটা লিখেছি যেন তোমরা বুঝতে পারো। আই হোপ তোমরা বুঝতে পারতেছো, রাইট? সো এই সংজ্ঞাটা তোমরা মনে রাখতে পারো। আর যদি কেউ সেলেস্টিয়াল অবজেক্টের কথা মনে রাখতে চাও, বাংলায় সেলেস্টিয়াল অবজেক্ট বলতে পারো, ইট ডাজন্ট ম্যাটার যে তোমার বাংলা মিনিং বলতে হবে। এখন দেখো ব্ল্যাক হোল, ব্ল্যাক হোলের বাংলা কৃষ্ণ গহ্বর। এখন কৃষ্ণ গহ্বর বললে কেউ বুঝবে? এখন যদি আমি একটা ছেলেকে, একটা স্টুডেন্টকে যে জিজ্ঞেস করে বলো তো কৃষ্ণ গহ্বর কি, ও তো হা করে আমাদের তাকায় থাকবে, ভাই কৃষ্ণ গহ্বর জিনিস কি আবার। বাট আমি যদি ওকে বলি ভাইয়া ব্ল্যাক হোলের অর্থ কি বা ব্ল্যাক হোল জিনিসটা কি, ও কিন্তু বলে দিতে পারবে। সিমিলারলি আমার সবকিছুর মিনিং জানতে হবে এমন কোনো কথা নাই, আমি জাস্ট মাথায় রাখতে পারলে হলো, আমার মনে থাকলে হলো, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং। আমার বেসিক ইনফোটা থাকলে হলো যে ও আসলে কি কি করে, ওর অর্থ কি ওটা আমার জানার দরকার নাই, ও কি এবং কি করে এটা বুঝলে হলো। সো এটা হচ্ছে অ্যাস্ট্রোনমির একদম বেসিক একটা সংজ্ঞা। তোমাদের জন্য স্লাইড বানাইতে বানাইতে আমি রাতে ঘুমাচ্ছি না, এন্ড রাত বিরাতে শাওয়ার নিয়ে আমার ঠান্ডা লেগে যাচ্ছে, সো এই কারণে বারবার কাশি আর হাঁচি আসতেছে। যাই হোক, এর মধ্যে আবার জ্বরও আসছে। আচ্ছা, সো আশা করি তোমরা এই বেসিক যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞাটা বুঝতে পেরেছো এবং মনে রাখতে পেরেছো। সো লেটস চেক দ্য কমেন্টস। কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে জানাও, কে কোন জেলা থেকে কমেন্টস জয়েন করেছো ক্লাসে সেটাও কমেন্টে জানাও। ফর্মটা ফিল আপ করো, কমেন্টের মধ্যে লিংক একটা ফর্ম দেওয়া আছে, ফ্রিতে অ্যাস্ট্রোনমি নোট পাবা। সো ফর্মটা ফিল আপ করো, এন্ড আরেকটা লিংক দেওয়া আছে, সো ওই লিংকটাতে তোমরা একটু ক্লিক করে ঘুরে আসো, দেখো তোমার জন্য একটা ঈদ সালামি দেওয়া আছে। ওকে, সো লেটস গেট স্টার্টেড। দেখি আমরা এই পরের স্লাইডে যাওয়ার আগে একটু কমেন্টসটা চেক করে আসি কি অবস্থা না অবস্থা।
ওকে ওকে, স্বপ্নীল আমাদের সাথে আছে। ওকে, সো স্বপ্নীল আমাদের সাথে ক্লাস করছে। স্বপ্নীল চট্টগ্রাম থেকে জয়েন করেছে। থ্যাংক ইউ সো মাচ স্বপ্নীল। তাহলে আমরা একটু নেক্সট ক্লাসে মুভ করি বা নেক্সট স্লাইডে মুভ করি। আমি জানি তোমরা এখন অনেকেই শপিং নিয়ে খুব ব্যস্ত, ঈদ শপিং নিয়ে ব্যস্ত। এর মধ্যে আমাদের লাইভ ক্লাসগুলো হচ্ছে, নাথিং টু ওয়ারি অ্যাবাউট ইট। পেজে থাকবে, তোমরা দেখে নিতে পারবা। এন্ড আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাতে যারা সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে ফেলো। সেখানেও ক্লাসগুলো আপলোড করে দেওয়া হবে, যখন ইচ্ছা দেখতে পারবা। এন্ড আমাদের নতুন আরেকটা ইউটিউব চ্যানেল খুলেছি আমরা, এপি একাডেমিক্স নামে। কমেন্টে লিংক দেওয়া আছে, সেটাতে ক্লিক করে সেটাতে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করো। সেইখানে এই ক্লাসগুলো থাকবে, প্লাস এখন পর্যন্ত যত লাইভ ক্লাস হবে আমাদের অ্যাস্ট্রোনমি পাঠশালাতে একাডেমিক পর্যায়ে, অর্থাৎ এই যে পড়াশোনা নিয়ে যে অ্যাস্ট্রোনমি টপিকগুলো নিয়ে যে লাইভ ক্লাসগুলো আমরা করি, সেগুলো আমরা ওই নতুন চ্যানেল আপলোড করব। ঈদের পরে আমাদের এরকম প্রায় 10টা ক্লাস আসতেছে। সো নতুন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো। দেখো, why astronomy matters, অ্যাস্ট্রোনমি কেন দরকার, কেন আমাদের লাইফে এটা ম্যাটার করে। দেখো, ফার্স্ট পয়েন্ট হচ্ছে অ্যাস্ট্রোনমি হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড আওয়ার প্লেস ইন দ্য ইউনিভার্স। অর্থাৎ অ্যাস্ট্রোনমি আমাদের এই ইউনিভার্সে আমাদের যে অস্তিত্ব আছে সেইটা জানান দিতে সাহায্য করে। এখন ধরো তোমাকে হাত পা বেঁধে কোন একটা সাগরের মাঝখানে ফেলে দিয়ে আসলাম বস্তায় ভরে, তোমার অ্যাটলিস্ট এই অ্যাস্ট্রোনমির বেসিকটা জানা নাই। বেসিক ইন আ সেন্স, তুমি পৃথিবীতে আছো এটা তুমি ভুলেই গেছো, এটাও একটা বেসিক নলেজ, রাইট? সে পৃথিবী শব্দটা বলতে পারোটা একটা বেসিক নলেজ, কারণ আলটিমেটলি ইটস আ প্ল্যানেট, এটা একটা গ্রহের নাম, রাইট? যে গ্রহে আমরা বসবাস করি। এখন ধরো একটা ইউএফও দিয়ে একটা মানে এলিয়েন আসলো, এসে তোমায় জিজ্ঞেস করলো যে তুই কই আছিস, তোমার এই নলেজই নাই তুমি কই আছো। তুমি বললা আমি জানি না। ও কিন্তু যদি তোমাকে বলে যে তুই ধরো অমুক XYZ প্ল্যানেটে আসিস, তোমার ওইটাই বিশ্বাস করে নিতে বাধ্য হবে, কারণ তোমার ওই সেন্সই নেই, রাইট? বা তুমি যদি বলো যে আমি পৃথিবীতে আছি, প্রমাণ কি তুমি পৃথিবীতে আছো? প্রমাণ তো দিতে হবে। সো প্রমাণ দিতে হলে তোমাকে অবশ্যই অ্যাটলিস্ট কিছু না কিছু নলেজ থাকতে হবে, রাইট? সো এখন তোমার নলেজ নাই, তুমি এলিয়েন রে বললা আমি পৃথিবীতে আছি, ও বললো যে না আমি বিশ্বাস করি না, তুই পৃথিবীতে আছিস, তুই তো আমাদের গ্রহে আছিস, তুমি প্রুফ করতে পারবে না, রাইট? একটা ছোট্ট বাস্তব এক্সাম্পল দেই। তোমার বাসায় তোমরা দুই ভাই বোন, ধরো একজনের নাম আসিফ, একজনের নাম আয়েশা। আসিফ কম কথা বলে, কম শব্দ করে। আয়েশা অনেক চতুর, দুষ্টু, হুড়োহুড়ি, লাফালাফি, চিল্লাচিল্লি করে। পাশের বাসার প্রতিবেশী খালি আয়েশার গলাই শুনে, আসিফের গলা শুনে না। আসিফ কিন্তু বাসাতেই থাকে, কিন্তু মানুষ ভাবে আসিফ সারাদিন বাসায় থাকে না। অর্থাৎ ওই বাসাতে তোমার অস্তিত্বের মানে যে চিহ্ন, সেটা কিন্তু টানা পোড়া লেগে গেল, কারণ মানুষ ভাবে তুমি বাসায় থাকো না, বাট আলটিমেটলি সারাদিন রাত তুমি বাসাতেই থাকতেছো। কারণ কি? তুমি তোমার অস্তিত্বের জানান দিচ্ছ না, তুমি কোনো কথা বলো না, তুমি আয়েশার মতো চিৎকার করো না, তুমি জোরে জোরে কথা বলো না, হাসো না, বাসা থেকে বের হও না। ওয়ারাজ আয়েশা কি করে? আয়েশা প্রচুর খেলাধুলা করে, চিল্লাচিল্লি করে, মারামারি করে, চিৎকার করে, কান্নাকাটি করে, হাসাহাসি করে। ওর অস্তিত্বের প্রমাণ ও নিজেই দিচ্ছে, এই কারণে প্রতিবেশী কিন্তু বুঝতে পারতেছে যে আচ্ছা ও আয়েশা এখানে থাকে। সিমিলারলি আমাদের অ্যাস্ট্রোনমি আমাদেরকে সাহায্য করে আমাদের এই ইউনিভার্সে আমাদের অবস্থানটা বুঝতে। একটা এক্সাম্পল দিই আরেকটা। ধরো আমরা আসলে কোথায় আছি, এটার অস্তিত্ব আমরা কিভাবে বুঝবো? আমরা এই মহাবিশ্বে আছি। কোন মহাবিশ্বে আছি ভাই? মহাবিশ্ব তো অনেক বড়, ইউনিভার্স তো অনেক বড়। আমরা অবজারভেবল ইউনিভার্সের মধ্যে আছি, অর্থাৎ এত বড় ইউনিভার্সের মধ্যে আমরা এতটুকু মাত্র অবজার্ভ করতে পারছি। আমরা যতই মডার্ন বলি না কেন, আমরা যতই টেকনোলজি অ্যাডভান্সমেন্টের কথা বলি না কেন, আমাদের এখনো সেই টেকনোলজি এখন অ্যাডভান্সমেন্ট হয় নাই। হয়তো হবে আগামী 10-20 বছরে, এখনো হয় নাই যে আমরা পুরো মহাবিশ্ব অবজার্ভ করবো, কারণ এটা কখনোই সম্ভব না। মহাবিশ্ব ইজ ভেরি ভেরি বিগ, আনইমাজিনেবল। সো আমাদের যতটুকু টেকনোলজি আছে, যতটুকু সক্ষমতা আছে, সেটা দিয়ে আমরা যতটুকু মহাবিশ্বকে পর্যবেক্ষণ করেছি সেটা কি বলা হয়ে থাকে? অবজারভেবল ইউনিভার্স। এখন এই অবজারভেবল ইউনিভার্সের মধ্যে কই আছেন ভাই? এই অবজারভেবল ইউনিভার্সের মধ্যে আমরা একটা গ্যালাক্সি আছে, যে গ্যালাক্সি নাম মিল্কি ওয়ে গ্যালাক্সি, সেটার মধ্যে আছি। সেটার কোন জায়গায় আছেন আবার? সেটার যে ভিতরে সোলার সিস্টেম নামে একটা জায়গা আছে, সেই জায়গায় আছি। তো সোলার সিস্টেমের কোন জায়গায় আছি? সোলার সিস্টেমে আবার ভিতরে 7-8টা গ্রহ আছে,
এই গ্রহের মধ্যে আবার একটা গ্রহ আছে নাম পৃথিবী, এটার ভিতর নাকি মানুষ টানুষ থাকে। তো এই পৃথিবী নামক গ্রহে আছি। পৃথিবীর কই আছেন? পৃথিবীর ভিতরে ঢোকার পরে কি দেখা যায়? আমাদের দেশে পৃথিবীর যে উপমহাদেশগুলো আছে সেখানকার কোন একটা উপমহাদেশে আছি, সেটা হচ্ছে এশিয়া উপমহাদেশে। এশিয়ার মধ্যে আবার দক্ষিণ এশিয়াতে আছি। দক্ষিণ এশিয়ার কোন জায়গায় আছেন? দক্ষিণ এশিয়ার ভারত উপমহাদেশে আছি বা সামথিং লাইক দ্যাট, রাইট? সো ওইখানকার কোন দেশে আছেন? আমি বাংলাদেশে আছি। বাংলাদেশে কই আছেন? বাংলাদেশের ঢাকায় আছি। ওয়েট, সো দেখো তোমার অস্তিত্বটা কিভাবে প্রমাণিত হলো এত বড় ইউনিভার্সের মধ্যে। এখন ধরো তোমার এই নলেজটা নাই, তুমি বলতে পারবা তুমি কোথায় আছো? ডেফিনেটলি বলতে পারবা না, কোনোভাবেই বলতে পারবা না, রাইট? সো এই কারণে আসলে বলা হয়ে থাকে যে আমাদের এই ইউনিভার্সের মধ্যে আমাদের পৃথিবীর যে মানুষ বসবাস করতে পারে, মানুষ বসবাসযোগ্য, সেটার অস্তিত্ব প্রমাণ দেয় এই অ্যাস্ট্রোনমি। ক্লিয়ার? সো তোমরা কি জানো যে I forgot the spacecraft name, আমার মনে নাই, মনে হলে আমি বলবো। একটা স্পেসক্রাফট ছিল, আমি একটা ব্লগ লিখেছিলাম, অ্যাস্ট্রোনমি পার্সোনাল ওয়েবসাইটে প্রবলি আছে, তোমরা একটু চেক করে দেখতে পারো। যেই স্পেসক্রাফট দিয়ে এলিয়েনদের জন্য একটা সিগন্যাল পাঠানো হয়েছিল পৃথিবী থেকে, গোল্ড প্যালেটের মধ্যে, গোল একটা ডিস্কের মধ্যে, ওই যে আগেকার দিনে গান বাজতো না, গান এটার নামও তো ভুলে গেছি, এরকম ঘুরতো যে ওই ডিস্কের মতো একটা গোল স্বর্ণের প্লেটের মধ্যে কিছু কিছু সাইন দিয়ে বিজ্ঞানীরা পাঠাই দিছে। সেইটা কখনো যদি কোনো এলিয়েন যদি আসলেই থেকে থাকে, তারা যদি পায়, তারা বুঝতে পারবে যে আমরা কোথায় আছি। তো এই যে দেখো অস্তিত্ব প্রমাণটা কিভাবে দিল, অ্যাস্ট্রোনমিকে ইউজ করেই তো দিল, রাইট? অ্যাস্ট্রোনমি না জানলে কিন্তু এগুলো ইউজ দিতে পারতো না, যে সিগন্যালস অর আমাদের যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অর সামথিং লাইক দ্যাট, যে সিগন্যালস গুলো, এগুলো কিন্তু এগুলোর সাথে কানেক্টেড, অ্যাস্ট্রোনমির সাথে কানেক্টেড। সো এগুলো যদি না দিত তাহলে কিন্তু ওই প্রপার সিগন্যাল আমরা দিতে পারতাম না যে আমরা এই জায়গায় এক্সিস্ট করি। সো আমাদের এক্সিস্টেন্সের প্রুফ দেয় অ্যাস্ট্রোনমি, আমাদেরকে বুঝতে সাহায্য করে। আশা করি বুঝাতে পারছি, রাইট? সেকেন্ড পয়েন্টটা দেখো, ইট ফোস্টার্স কিউরিওসিটি এন্ড ক্রিটিক্যাল থিঙ্কিং। সো তোমার মনে কিউরিওসিটি জাগে না যে আকাশের ভিতরে কি আছে, এত তারা কোত্থেকে আসছে, এগুলা কেমনে আকাশের মধ্যে আটকায় আছে, তারপরে এই যে মানুষজন চাঁদে যাচ্ছে, অমুক জায়গায় যাচ্ছে, কেমনে যাইতেছে? রকেট দিয়ে তো যাইতেছে, বাট কেমনে সম্ভবটা, কেমনে এত দূর যাওয়া? এই যে কিউরিওসিটি কেমনে, কে জাগাইছে? আমি জাগাইছি? অ্যাস্ট্রোনমি পাঠশালা জাগাইছে? না, অ্যাস্ট্রোনমি নিজেই জানাইছে তোমাকে। তোমার ভিতরে কিউরিওসিটি জন্মাইছে, কিউরিওসিটি জন্মাইছে বলেই তো সায়েন্টিস্টরা কি করতে পারে, সায়েন্টিস্টরা বিভিন্ন জিনিস আবিষ্কার করতে পারে। যদি আমার কিউরিওসিটি না থাকতো, ধরো আমি এখন পড়াইতেছি তোমাকে আর তুমি বলতেছো ও আচ্ছা অ্যাস্ট্রোনমি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো কিউরিওসিটি নাই, ইউ আর লাইক দ্য ডেড ওশন, মরা সাগরের মতো যদি তুমি থাকো, তাহলে তোমার মধ্যে কিউরিওসিটি জন্মাবে না। কিউরিওসিটি না জন্মালে তুমি কখনো এটা নিয়ে জানার চেষ্টাও করবে না, তুমি কি করবা, তোমার অ্যাস্ট্রোনমি নলেজটা কখনো আসবেই না। সিমিলারলি সায়েন্টিস্টরা, এখন ধরো আমি একজন সায়েন্টিস্ট, তুখার সায়েন্টিস্ট, হঠাৎ করে আমার মনে হলো আমার ভিতর থেকে কিউরিওসিটি চলে গেছে, ও অ্যাস্ট্রোনমি, আচ্ছা হ্যাঁ করছিলাম এককালে, তোর হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ ভাই ঠিক আছে, ওকে। দেখো আমার কিউরিওসিটি নাই, তার মানে কি আমার এই বিষয়টা নিয়ে রিসার্চ করার কোনো তাগিদ থাকবে না। রিসার্চ না করলে নতুন জিনিস আবিষ্কার হবে না, নতুন জিনিস আবিষ্কার না হলে নতুন জিনিস আমরা বের করে আনতে পারবো না, রাইট? সো কেমনে বুঝলাম? আচ্ছা তোমরা কি জানো যে পৃথিবীর বাইরে যে পরিমাণে খনিজ পদার্থ আছে সেগুলো যদি পৃথিবীতে আনা হতো, তাহলে অনেক 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 মানে টাকার মালিক হইতাম আমরা, বিকজ সেগুলোর ভ্যালিউ ট্রিলিয়ন ডলারেরও বেশি, মানে ট্রিলিয়ন ডলার কিছুই না ওগুলোর সামনে। সো দেখো এগুলো কেমনে জানছে, এগুলো আসলে সায়েন্টিস্টরা রিসার্চ করে জানছে। সো তারা রিসার্চ কেমনে করছে? কিউরিওসিটি থেকে, রাইট? ওকে, সেকেন্ড পয়েন্ট হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাস্ট্রোনমিতে অনেক ইম্পর্টেন্ট। যারা অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড দিয়েছো তারা জানো ক্রিটিক্যাল থিঙ্কিং কতটা ইম্পর্টেন্ট। কারণ আমরা অনেকেই অনেকের মুখে শুনে আমরা বিশ্বাস করি যে অ্যাস্ট্রোনমিতে ভাই এগুলো কিছুই না, আরে এটা তো সবাই পারে। নট লাইক দ্যাট। অ্যাস্ট্রোনমি কোনো ফালতু জিনিস না যে সবাই পারবে। অ্যাস্ট্রোনমি কোনো সহজ কিছু না, একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং। কারণ এখানে যেমন ফিজিক্সের কাজ আছে, তেমন ম্যাথমেটিক্সের কাজ আছে, তেমন কেমিস্ট্রির কাজ আছে, তেমন বায়োলজির কাজ আছে, রাইট? তেমন আর্কিওলজির কাজ আছে, জিওলজির কাজ আছে। এভরিথিং ইজ কানেক্টেড উইথ অ্যাস্ট্রোনমি। এখন অ্যাস্ট্রোনমি অনেকগুলো ব্রাঞ্চ আছে, অ্যাস্ট্রোফিজিক্স আছে, অ্যাস্ট্রোকেমিস্ট্রি আছে, ফাইন। বাট অ্যাস্ট্রোনমিতে ক্রিটিক্যাল থিঙ্কিং বেশি প্রয়োজন হয়, কারণ তুমি এমন জিনিস নিয়ে কাজ করছো যেটা তুমি চোখেই দেখতে পারতেছো না। তুমি কেমিস্ট্রি নিয়ে কাজ করো, তুমি কেমিস্ট্রি বিক্রিয়া করে দেখতে পারতেছো একটা আরেকটা কেমিক্যাল কেমনে মিশাইতে হয়।
তুমি ফিজিক্স নিয়ে কাজ করো, তুমি দুইটা চুম্বক নাও, উত্তর মেরু দক্ষিণ মেরু একজন একজনকে কি করে, আকর্ষণ বিকর্ষণ করে, সেটা তুমি বুঝতে পারতেছো, ফিল করতে পারতেছো। তুমি সিএসসি নিয়ে পড়ো, তুমি কম্পিউটারের সামনে কোড করো, তুমি বুঝতে পারতেছো তোমার কোড রান হচ্ছে, রান হওয়ার পর কিছু একটা আউটপুট দিচ্ছে। তুমি মেডিকেল নিয়ে পড়ো, তুমি যে মানে রোগীর সাথে যে ইনজেকশন দিচ্ছ, মেডিসিন দিচ্ছ, কাটাছেড়া করছো, তুমি বুঝতে পারছো যে এটা আমি পড়ছি, এটা আমি করতেছি। অ্যাস্ট্রোনমি ইজ আনসার্টেন, কারণ অ্যাস্ট্রোনমিতে তুমি কি পড়তেছো কি করতেছো তুমি এগুলো দেখতেই পাচ্ছ না, কারণ এগুলো হাজার কোটি দূরে, রাইট? সো এই কারণে ক্রিটিক্যাল থিঙ্কিংটা সবচেয়ে বেশি প্রয়োজন অ্যাস্ট্রোনমিতে। এখন একটা জিনিস এক্সাম্পল দিই তোমাকে, ধরো অ্যাস্ট্রোনমিতে ক্রিটিক্যাল থিঙ্কিং কিভাবে ইউজ হয়, তোমাদের প্রশ্ন আসতে পারে না, তো আমি প্রশ্নের অ্যান্সার তোমাদেরকে দিচ্ছি। দেখো একটা ক্লাসের মধ্যে কত কিছু বুঝাইতেছি তোমাদেরকে, রাইট? ওকে, পুরো প্যাকেজ আকারে। একজন সায়েন্টিস্ট, দেখো অ্যাস্ট্রোনমির তিনটা ভাগ আছে, থিওরিটিক্যাল মানে অ্যাস্ট্রোফিজিক্স কি, অবজারভেশনাল অ্যাস্ট্রোফিজিক্স, সিমুলেশন। সো তিনটার সাথে কানেক্টেড কিভাবে? থিওরিটিক্যাল যারা, তারা সারাক্ষণ চিন্তা করে, নতুন নতুন তত্ত্ব আবিষ্কার করে, থিওরি আবিষ্কার করে, ফর্মুলা আবিষ্কার করে, তাদের কাজ এটা। সো ধরো আমি একজন থিওরিটিক্যাল অ্যাস্ট্রোফিজিস্ট, সো আমি অনেক চিন্তা ভাবনা করে, অনেক ক্যালকুলেশনস করে খুঁজে বের করলাম পৃথিবীর ডান দিকের চিপার মধ্যে একটা গ্রহ মনে হয় আছে, রাইট? এখন তো প্রশ্ন আসতে পারে আপনি কেমন বুঝলেন? আচ্ছা, এগুলো অনেক আগে থেকে নলেজ গ্রহণ করতে করতে, রিসার্চ করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে যায়। সো এটা থিওরি, আমি জাস্ট ধারণা করছি যে আচ্ছা থাকতে পারে, প্রমাণিত কিন্তু না। তো এরপরে কি করবো, এরপর আমরা ক্যালকুলেশন করবো ম্যাথমেটিক্যাল, যে আচ্ছা পৃথিবীর ডান দিকে একটু হেলানো আছে, রাইট? সো ডান দিকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে কোন দিকে মোড় নিলে আমরা ওই জায়গাটা পাবো যেখানে আমরা প্ল্যানেটটা আছে বলে ধরে নিচ্ছি। তো এই ক্যালকুলেশনস গুলো করবো, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনস করবো। তো তুমি ধরে নাও ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে প্রমাণিত করে ফেললাম যে ওখানে একটা গ্রহ আছে, কিন্তু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন কেউ বিশ্বাস করবে? আসল প্রমাণ কই, রাইট? আসল প্রমাণের জন্য হচ্ছে তোমার ডেটা লাগবে, ডেটা। এখন অ্যাস্ট্রোনমি চলে ডেটার উপরে। যে কোনো প্ল্যানেট ডেটা রিলিজ করে, হিট রিলিজ করে, হিট এক ধরনের ডেটা, তারপরে লাইট এক ধরনের ডেটা, রাইট? সো ওইটা যদি প্ল্যানেট থেকে থাকে ওইখানে, তাহলে ও কোনো না কোনো ডেটা রিলিজ করবে। তো আমি ধরো পাঠাইলাম সাহস করে একটা স্পেসক্রাফট, একটা জেমস ওয়েব টেলিস্কোপের মতো একটা কিছু পাঠাইলে ওখানে যে টেলিস্কোপ গুলো কি করে, ওই প্ল্যানেট থেকে ডেটা গুলো কালেক্ট করে। যেমন কালকে একটা আমি নিউজ পড়ছিলাম যে কি জানি নামটা, স্পেসক্রাফটটার নাম আমি ভুলে গেছি আসলে, আমি ইদানিং ভুলে যাই। সো আমি লিংক যদি পাই আমি তোমাদের জন্য আমার টিমকে বলে দিব কন্টেন্ট রেডি করে আপলোড করে দিতে। সো সেই ইয়াটা টেলিস্কোপটা স্পেসে একটা স্ক্যান করেই নাকি 2,60,00,000 গ্যালাক্সি খুঁজে পাইছে, হুইচ ইজ সুপার অ্যামেজিং। সো এখন তোমার প্রশ্ন হচ্ছে ভাইয়া, একটা টেলিস্কোপ একবার স্ক্যান করছে একটা জায়গা, যে আমরা যেরকম স্ক্যান করি না, দেখো না স্বপ্ন আগোরাতে গেলে স্ক্যান করে, যে এরকম স্ক্যান করছে, স্ক্যান করে 2,60,00,000 গ্যালাক্সি কেমনে খুঁজে পাইলো? প্রশ্ন আসতে পারে। ওই যে গ্যালাক্সি গুলো ডেটা রিলিজ করে, ওই ডেটা গুলো ক্যাপচার করছে, লাইট গুলো ক্যাপচার করছে, ওই রেডিও ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ গুলো ক্যাপচার করে তারপর অ্যানালাইসিস করে কাউন্ট করে দেখছে, রাইট? সো এই যে দেখো এই জিনিসগুলো কেমনে সম্ভব হয়েছে? ক্রিটিক্যাল থিঙ্কিং এর কারণে। এখন ওই সায়েন্টিস্ট ম্যাথমেটিক্যালি প্রুফ করছে, স্পেসক্রাফটও পাঠাইছে, কিন্তু কোনো ডেটা পাচ্ছে না। যদি ডেটা পেয়েও থাকে সেটা মিলতেছে না কোনোভাবে। সো তার ক্রিটিক্যাল থিঙ্কিং ক্যাপাবিলিটি না থাকলে সেটা সে মিলাইতে পারবে না। আরো দুইটা ছোট্ট এক্সাম্পল দিই। একটা এক্সাম্পল হচ্ছে আমাদের অ্যাস্ট্রোনমি পাশে একজন ফেমাস মেন্টর আছেন, যিনি তো যার ক্লাস তোমরা লাইভে করেছো, ওয়েবিনারে করেছো, ওয়ার্কশপে করেছো, সব জায়গায় করেছো। সে নাসার প্রজেক্টগুলো নিয়ে কাজ করে, সে সূর্য নিয়ে কাজ করে, হ্যাঁ? সো সূর্য নিয়ে গবেষণা করে। এখন সূর্য নিয়ে কতগুলো মিস্টেরিয়াস কোয়েশ্চেন ছিল এই ইউনিভার্সে বা এই ওয়ার্ল্ডে, যেখানে সায়েন্টিস্টরা কাজ করছিল, বাট সেই সব সায়েন্টিস্টরা সেটা প্রুফ করতে পারে নাই। সো আমাদের সেই মেন্টর ভাইয়া কি করলো, ভাইয়া অনেক বছরের রিসার্চের মাধ্যমে সেই প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করলো, এবং বর্তমান বিশ্বের যে প্রশ্নগুলো আছে সেগুলোর মধ্যে অন্যতম একটা প্রশ্ন ছিল সূর্য নিয়ে। আমি বারবার বলছি স্পেসিফিক্যালি সূর্য নিয়ে। তার এই রিসার্চ পেপার দুনিয়ার সব জায়গায় ভাইরাল হয়ে গেছে। নাসা নিজে সেই রিসার্চ পেপার গুলো পাবলিশ করেছে, তারপরে প্রকাশ করার পরে কি বলে মার্কেটিং করছে, ওদের ওয়েবসাইটে দিছে, দুনিয়ার সব বড় বড় নামি দামি অ্যাস্ট্রোফিজিক্সের জার্নালে পাবলিশ হয়েছে। সো এটা কেমনে সম্ভব হয়েছে? ক্রিটিক্যাল থিঙ্কিং এর কারণে। কারণ সে এমন একটা প্রশ্ন নিয়ে কাজ করেছে যে প্রশ্নগুলো অ্যাকচুয়ালি উত্তর খুঁজে বের করা ইজ ভেরি ডিফিকাল্ট যদি তোমার ক্যাপাবিলিটি ক্রিটিক্যাল থিঙ্কিং এ না থাকে। এই যে দেখো না বড় বড় মানুষজন বিভিন্ন জায়গায় জায়গায় কাজ করে, গুগল, ফেসবুক, তারা কেমনে করে?
ক্রিটিক্যাল থিঙ্কিং ক্যাপাবিলিটি ইউজ করে। যাদের ক্রিটিক্যাল থিঙ্কিং ক্যাপাবিলিটি ভালো তারা দেখবা যে প্রবলেম সলভ করতে পছন্দ করে, রাইট? সো এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। তোমার মনে হতে পারে ভাইয়া আমি তো দিন শেষে করবো একটা চাকরি, আমার এখানে কিসে ক্রিটিক্যাল থিঙ্কিং, আমি কি সায়েন্টিস্ট হবো? না, চাকরির ক্ষেত্রেও তোমার অ্যাকচুয়ালি ক্রিটিক্যাল থিঙ্কিং লাগবে। তোমার এমন একটা সিচুয়েশন আসলো যেটা তুমি হ্যাপহ্যাজার্ড হয়ে গেলা, তোমার ডান হাতও লাগবে বা হাতও লাগবে, কিন্তু তোমাকে অফিস থেকে অপশন দিছে যে কোনো একটা, ওই সময় তোমার ক্রিটিক্যাল থিঙ্কিং করতে হবে। তোমার ধরো এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যেখানে তোমার বাবা মাকে সময় দিতে হবে, তোমার অফিসকেও সময় দিতে হবে, ওই সময় তোমার ক্রিটিক্যাল থিঙ্কিং ক্যাপাসিটি কাজে লাগাতে হবে। সেই ক্রিটিক্যাল থিঙ্কিং জিনিস সব জায়গায় লাগে, অ্যাস্ট্রোনমিতে সবচেয়ে বেশি লাগে। যেমন আমাদের একটা এক্সাম্পল দিই, আমাদের অ্যাস্ট্রোনমি পাঠশালা বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যারা হচ্ছে অল বাংলাদেশ অ্যাস্ট্রয়েড সার্চ ক্যাম্পেইন পুরো বাংলাদেশ জুড়ে 2020 সাল থেকে পরিচালনা করছে, এবং এখন কিন্তু 400-রও বেশি অ্যাস্ট্রয়েড আমরা আবিষ্কার করে ফেলছি। যারা যারা পার্টিসিপেট করেনি, মে মাসে হতে যাচ্ছে, আমাদের সাথে কানেক্টেড থাকো, আমরা তোমাদেরকে জানাই দিব কিভাবে কি করতে হবে। সো ওইখানে আমাদের টেলিস্কোপিক ডেটা নিয়ে কাজ করতে হয় আমাদের স্টুডেন্টদের। তো এমনও সময় যায় যে কিছু ম্যাট্রিক্স আছে, সেই ম্যাট্রিক্স গুলো ম্যাচ করতে হয়, কিছু ইউনিট জিনিসপত্র আছে, কিছু ক্যালকুলেশন আছে, সেগুলো ম্যাচ করতে হয়। দেখলাম যে একটা কিছু মুভ করতেছে, উই আর থিঙ্কিং যে অ্যাস্টেরয়েড, বাট আলটিমেটলি ক্যালকুলেশন করে ডেটা অ্যানালাইসিস করে ম্যাচ করে দেখলাম যে এটা আসলে অ্যাস্টেরয়েড না। সো এই যে ক্রিটিক্যাল থিঙ্কিং ক্যাপাসিটি ইউজ করি আমরা প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা কখনো কখনো, সো করি বলে আমরা বুঝতে পারি যে অ্যাস্টেরয়েড না। ক্রিটিক্যাল থিঙ্কিং যদি আমরা ক্যাপাসিটি না থাকতো, আমাদের যদি এই স্কিলটা আমরা ইউজ না করতাম, আমরা কিন্তু বুঝতাম না যেটা আসলে কি ডিটেক্ট করতেছি, সেটা কি অ্যাস্টেরয়েড নাকি কোনো স্পেসের ভাঙা অংশ নাকি স্পেস জাঙ্ক, রাইট? আচ্ছা, এবার 3 নাম্বার আসি। 3 নাম্বারটা হচ্ছে ফ্রম এনশিয়েন্ট নেভিগেশন টু মডার্ন জিপিএস অ্যাস্ট্রোনমি শেপস আওয়ার লাইভস। অর্থাৎ সেই যে আগের দিনে জাহাজ যখন মানুষ সমুদ্র পাড়ি দিত বা মরুভূমিতে পাড়ি দিত, তখন আকাশের তারা দেখে দেখে রাস্তা চিনতো, সেই যুগ থেকে আজকের যুগটা চিন্তা করো কতটা উন্নত হয়েছে জাস্ট বিকজ অফ টেকনোলজি এন্ড অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাডভান্সমেন্ট। কারণ তখন আকাশের তারা দেখে দেখে মানুষ রাস্তা চিনতো, পথ চিনতো, আর এখন মডার্ন জিপিএস ইউজ করা হয়। সেটা কিন্তু অ্যাস্ট্রোনমির একটা কল্যাণ, কারণ স্যাটেলাইট যদি আকাশে না পাঠানো যাইতো তাহলে তুমি কোনোদিনই জিপিএস ইউজ করতে পারতা না, কখনোই তুমি ফোনে কথা বলতে পারতা না, তুমি কখনোই ইন্টারনেট ইউজ করতে পারতা না, তুমি কখনোই টেলিভিশনও দেখতে পারতা না। মেক সেন্স করে তো, রাইট? যদি পৃথিবী থেকে রকেট উৎক্ষেপণই করা না যেত, যদি পৃথিবী থেকে রকেটের মাধ্যমে স্যাটেলাইট পাঠানোই না যেত মহাকাশে, তাহলে কখনোই এই যে মডার্ন টেকনোলজি ইউজ করতেছে জিপিএস, টেসলা ইউজ করতেছে কি জিপিএস ইউজ করে অটো গাড়ি হচ্ছে মুভমেন্ট করতেছে, রাইট? এটা কখনোই সম্ভব হতো না। এগুলো হচ্ছে কেবল অ্যাস্ট্রোনমি অ্যাডভান্সমেন্টের কারণে। অ্যাস্ট্রোনমি অ্যাডভান্সমেন্ট করা যাচ্ছে টেকনোলজি অ্যাডভান্সমেন্টের মাধ্যমে, রাইট? সো দুইটা কম্বাইনলি অ্যাকচুয়ালি এই জিনিসটা করছে। সো বুঝতে পারতেছো অ্যাস্ট্রোনমি কেন ম্যাটার করে? আমাদের টেকনোলজি সেক্টরসে কিন্তু অ্যাস্ট্রোনমি ম্যাটার করে। আজকে যদি অ্যাস্ট্রোনমি উন্নতি হয়, তাহলে আমরা নতুন কিছু আবিষ্কার করতে পারবো কোন একটা স্যাটেলাইটের মাধ্যমে, যে ওয়েদার ফোরকাস্টকে কিভাবে আরো বেটার ইমপ্রুভ করা যায়, রাইট? ওয়েদার ফোরকাস্ট আমরা কিভাবে আগে থেকে জানবো, 5 মাস আগে থেকে জানতে পারবো যে আচ্ছা ওখানে জলোচ্ছ্বাস হইতে পারে। কখন সম্ভব? অ্যাস্ট্রোনমি যখন উন্নতি হবে। অ্যাস্ট্রোনমি উন্নতি হলে টেকনোলজি উন্নতি হবে, টেকনোলজি উন্নতি হলে আমরা জানতে পারবো। সো অ্যাস্ট্রোনমি যদি উন্নত না হয়, তাহলে আমরা এগুলো জীবনও জানতে পারবো না। সো ওয়েদার ফোরকাস্ট যদি ডিসরাপ্টেড হয়, ডিস্টার্বড হয়, তাহলে এগ্রিকালচারাল আমাদের ক্ষতি হবে। ওয়েদার আমরা মেজার করতে পারবো না, হঠাৎ করে জলোচ্ছ্বাস আসবে, সব ফসল তলায় নিয়ে যাবে, রাইট? সো অ্যাস্ট্রোনমি কেন ইম্পর্টেন্ট বুঝতে পারতেছো? সো অ্যাস্ট্রোনমি কিন্তু আবার আমাদের হেলথের সাথেও কানেক্টেড। কিভাবে? এই যে জিনিসপত্রগুলো দেখতেছো, এমআরআই হ্যান ত্যান হাবিজাবি, এগুলো কিন্তু এইটার অনেকটা ইউজেবল জিনিসপত্র ইউজ করে কিন্তু করা হয়। অর্থাৎ এটার যে টেকনিক্স গুলো আছে, ধরো অ্যাস্ট্রোনমিতে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সবচেয়ে বেশি ইউজ হয়, সো ওইখানেও ইউজ হয়, রাইট? সো অ্যাস্ট্রোনমি যদি একটা কাজ করে, অ্যাস্ট্রোনমিক্যাল কোনো রিসার্চের মাধ্যমে যদি জানা যায় যে আচ্ছা ফর এক্সাম্পল ধরো না, কয়েকদিন আগে শুনলাম যে লাইট নাকি ফ্রিজ করা গেছে, সায়েন্টিস্টরা করতে পারছে। আই ডোন্ট নো ইটস ট্রু অর রং। সো যদি এটা সম্ভব হয়, তাহলে এটাতে অনেক কিছু করা পসিবল। সো সিমিলারলি অ্যাস্ট্রোনমাররা যদি বাইর করতে পারে যে আচ্ছা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দিয়ে এমন একটা জায়গায় ওয়েভটা পাঠাইছি যেই জায়গায় পাঠানোই যেত না, রাইট? সো এই আবিষ্কারের মাধ্যমে আমরা কিন্তু হেলথ সেক্টরেও উন্নতি করতে পারবো। এমন বডির এমন অনেক পার্টস আছে যেখানে হয়তো কোনো কিছু পাঠানো যায় না, ক্ষতি হয় আমাদের, সেটাকে আরো ইমপ্রুভ করতে পারবো, রাইট? সো অ্যাস্ট্রোনমি কিন্তু ইজ কানেক্টেড উইথ অল অফ দ্য পার্টস অফ আওয়ার হিউম্যান লাইফ অর দ্য আর্থ অর দ্য ইউনিভার্স। সো আই হোপ ক্লিয়ার হয়ে গেছো যে অ্যাস্ট্রোনমিটা কেন আসলে ম্যাটার করে। একটু কমেন্ট চেক করে আসি কি অবস্থা, একটু দেখি, তোমরা একটু কমেন্টে জানাও আমাকে যে বুঝতেছো না মাথার উপর দিয়ে যাইতেছে। লেটস সি ওকে।
আই হোপ বুঝতেছো তোমরা। আচ্ছা, স্বপ্নিল লিখছে ভাই আমরা কি যা দেখি তাকে আসলে বিদ্যমান আছে নাকি সবই হলোগ্রাফিক প্রেজেন্টেশন, মনে মানে নেই কিছু, আমাদের মনে হচ্ছে আছে আর কি। না, অ্যাকচুয়ালি এরকম কিছু না, আছে। কারণ বুঝতে পারছি স্বপ্নের প্রশ্নটা, আমি বুঝতে পারছি, আমি অ্যান্সার করি। সো আমরা নেক্সট স্লাইডে মুভ করব। সো স্বপ্নের প্রশ্নটা হচ্ছে ভাই আমরা যা দেখি সেটা কি আসলে সত্য এক্সিস্ট করে নাকি রং নাকি হলোগ্রাফিক? সেগুলো এক্সিস্ট করে, কারণ একটা বস্তু আমরা তখনই দেখতে পাই যখন ওই বস্তু থেকে লাইট রিফ্লেক্ট হয়ে আমাদের চোখে আসে। আমরা পড়ছি না এই ব্যাপারগুলো। সো বস্তু যদি এক্সিস্টই না করতো আমরা কিভাবে দেখতেছি, রাইট? সো প্রত্যেক বস্তুই কোনো না কোনো ভাবে রিফ্লেক্ট করে কোনো না কিছু, কোনো কিছু। হ্যাঁ, আমরা সেটা দেখতে পারি না যেটা লাইট অ্যাবজর্ব করে, রাইট? সো যেমন ব্ল্যাক হোল আমরা দেখতে পারি না, লাইট অ্যাবজর্ব করে নিয়ে নেয়। সো এখন দেখো 3 নাম্বার যে স্লাইডটা, এখানে আমরা কি লিখছি, অ্যাস্ট্রোনমি হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড আওয়ার প্লেস ইন দ্য ইউনিভার্স। এই যে আমি প্রথম পয়েন্টটা তোমাদেরকে বুঝাইলাম না একটু আগে, সেটা একটা ব্যাখ্যা। পার্সপেক্টিভটা দেখো, অ্যাস্ট্রোনমি আমাদেরকে দুই ধরনের পার্সপেক্টিভ দেয়, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম্পল, একটা হচ্ছে রিয়েল লাইফ স্টোরি। কেমনে? দেখো ভাই, ডেইলি লাইফের স্ট্রেস কমায় অ্যাস্ট্রোনমি। কেমনে অ্যাস্ট্রোনমি ডেইলি লাইফের স্ট্রেস কমায়? তোমার মন ভালো না, তোমার বাসায় ধরো তোমার বাবা মার সাথে ঝগড়া হয়েছে বা তোমার ভাই বোনের সাথে ঝগড়া হয়েছে, তোমার মন ভালো না, কিন্তু তুমি একটা রাতের বেলা খোলা আকাশে নিচে মাঠে বসে আকাশের দিকে তাকায় আছো এবং ঝকমক করা তারা দেখে তোমার মন ভালো হয়ে গেল, তোমার স্ট্রেসকে রিলিফ করলো। আমি করছি না, তুমি নিজে নিজে করছো না, অ্যাস্ট্রোনমি তোমাকে করতে হেল্প করছে, রাইট? সো এরকম অ্যাস্ট্রোনমি আমাদের প্রতিদিনের বিদঘুটে জীবনকে, বোরিং লাইফকে অনেক সুন্দর করে দেয়। তুমি যখন সারাদিনের মন খারাপ শেষে রাতের আকাশের দিকে তাকায়, পরিষ্কার আকাশ যেখানে পাওয়া যাবে, ধরো তুমি গ্রামে আছো, ঈদের ছুটিতে পরিষ্কার আকাশ দেখতে পেয়েছো এবং প্রচুর তারা দেখছো, রাইট? সো সারাদিনের মন খারাপ শেষে তোমার যখন ওই রাতের আকাশের দিকে তুমি তাকাবা, তোমার মন ভালো হতে বাধ্য 100%, এবং তুমি অবাক হতে বাধ্য যে আমি কি দেখলাম, এটা কিন্তু কখনো দেখিনি এরকম, রাইট? সো অ্যাস্ট্রোনমি তোমাকে অনেক বেশি অ্যামেজড করে ফেলে। সেকেন্ড হচ্ছে রিয়েল লাইফ স্টোরি, হচ্ছে ওভারভিউ এফেক্ট। ওভারভিউ এফেক্ট নামে একটা জিনিস আছে। আমি একটু জিজ্ঞেস করবো তোমরা কয়জন এই ব্যাপারটার নাম শুনেছো, একটু কমেন্টে আমাকে জানাও, দ্রুত জানাও, সো দ্যাট আমি তোমাদেরকে বুঝাতে পারি। সো আমি একটু কমেন্টসও চেক করে আসি কি অবস্থা দেখি। দেখি তোমরা কয়জন জানো, একটু কমেন্টের মধ্যে জানাও আমাকে, দ্রুত দ্রুত জানাও, দ্রুত তাড়াতাড়ি জানাও। হাউ মেনি অফ ইউ নো অ্যাবাউট ইট? দেখি 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 কয়জন জানো, কয়জন জানো? না না না, এখনো কেউ লেখে নাই, এখনো কেউ লেখে নাই, এখনো কেউ লেখে নাই, দ্রুত জানাও। লেটস সি। দ্রুত জানাই ফেলো। আচ্ছা, স্বপ্নিল অনেকগুলো প্রশ্ন করেছে, স্বপ্নিলকে অসংখ্য ধন্যবাদ দারুণ সব প্রশ্নের জন্য। ওকে, লেটস সি আর কি কি কোয়েশ্চেন আসে। ওকে, সো এখন আমি তাহলে একটু মুভ অন করি। ওকে, সো একটু মুভ অন করি, রিয়েল লাইফ স্টোরির এই ওভারভিউ ইফেক্টটা কি তোমাদের একটু বলি। সো তোমরা একটা নতুন জিনিস শিখবা আজকে, ওভারভিউ ইফেক্ট কি। সো ওভারভিউ ইফেক্ট হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ক্ষেত্রে কম হয়, যারা অ্যাস্ট্রোনট তাদের ক্ষেত্রে বেশি হয়। সো যারা পৃথিবীর বাইরে যায় অবস্থান করে, তারা অ্যাকচুয়ালি পৃথিবীর সৌন্দর্যটা স্পেস থেকে দেখতে পায়, যেটা আমরা পাই না, আমরা ছবিতে দেখি, তারা রিয়েল লাইফে দেখে। সো ফর এক্সাম্পল, তুমি ধরো কথার কথা একজনকে ভালোবাসো, ফর এক্সাম্পল, রাইট? সো এখন তুমি যাকে ভালোবাসো তাকে কি করবা, তাকে সবসময় প্রোটেক্ট করার চেষ্টা করবা, মানে হচ্ছে ও কোথায় যাচ্ছে, কে ওর দিকে তাকাইতেছে, রাইট? আমরা বলি না যে একদম চোখ কিন্তু উঠায় ফেলাবো, রাইট, কাঁটা চামচ দিয়ে। সো তারপরে ধরো ও ও হচ্ছে সেফলি স্কুলে যাচ্ছে কিনা, বা সেফলি ইউনিভার্সিটি যাচ্ছে কিনা, বা সেফলি বাসায় যাচ্ছে কিনা, আমরা একটু খেয়াল রাখি না? একটা একটা কি বলে এটাকে, সুন্দর একটা ওয়ার্ড আছে, দাঁড়াও একটু মনে করার চেষ্টা করি, তোকে তোমরা বলতে পারো কিনা, একটু কমেন্টে জানাও তো আমাকে। আমি তো ওয়ার্ড ভুলে গেলাম। আচ্ছা, ওয়ার্ডটা যদি মনে হয় আমি মনে করে বলতেছি। সো
আনকমফোর্টেবল ফিল করি আমরা, রাইট? সো প্রোটেক্ট করার চেষ্টা করি যে ও কি ঠিক আছে, ও কি বাসায় গেল, ও ফোন ধরলো না, কেন ধরলো না, রাইট? সো সিমিলারলি অ্যাস্ট্রোনটরা যখন পৃথিবীর বাইরে যায় তখন সে পৃথিবীর মূল্যটা বুঝতে পারে। তার মনের মধ্যে ইমোশনাল, তার ব্রেইনের মধ্যে ইমোশনাল একটা পার্সপেক্টিভ তৈরি হয় যে পৃথিবী এত সুন্দর, আনইম্যাজিনেবল, এই পৃথিবীকে আমাদেরকে রক্ষা করতে হবে, সেভ করতে হবে, এটার জন্য স্টেপস নিতে হবে। এই যে চিন্তা ভাবনা আসলো আমাদের, কি বলে, কগনিশন অর সামথিং কিছু একটা বলে, একটা ওয়ার্ড আছে, সাইকোলজিক্যাল একটা ভাষা আছে, ওই সাইকোলজিক্যালি যখন আমরা এই জিনিসটা চিন্তা করলাম, আমাদের নিজের মধ্যে একটা রেসপন্সিবিলিটি ফিল হলো যে না, আমার এত সুন্দর পৃথিবীকে সেভ করতে হবে, এত সুন্দর পৃথিবীকে সেভ করতে হবে, ক্লাইমেট চেঞ্জ থেকে বাঁচাইতে হবে এন্ড স্টাফ লাইক দ্যাট। সেই যে পার্সপেক্টিভ, সেটাকে বলা হয় ওভারভিউ ইফেক্ট। অর্থাৎ পৃথিবীকে বাঁচানোর জন্য যে ওভারভিউ, যে পার্সপেক্টিভ তৈরি হয়, যে স্টেপস গুলো আমাদের মাথায় আসে, সেগুলো আসলে ওভারভিউ ইফেক্ট সংক্ষেপে বললে। সো অ্যাস্ট্রোনটদের এটা সবচেয়ে বেশি হয়। সো অ্যাস্ট্রোনমির কারণে কিন্তু আমরা এই ওভারভিউ ইফেক্টটা আমাদের মাথায় আসে। এবং এই যে সুনিতা উইলিয়ামস, তোমরা দেখেছো না, সুনিতা উইলিয়ামস 9 মাস পরে পৃথিবীতে ফেরত এসছে। এই 9 মাস সে স্পেসে বসে বসে আমাদের পৃথিবীর সৌন্দর্য উপভোগ করেছে এবং ডেফিনেটলি শিওর সে 9 মাসের মধ্যে নতুন নতুন কোনো প্ল্যান তৈরি করেছে কিভাবে স্পেস থেকে পৃথিবীকে আরো বেশি ক্লিন রাখা যায়, কিভাবে পৃথিবীকে আরো বেশি ক্লিন রাখতে পারবো, কিভাবে পৃথিবীর চারপাশে যে স্পেস জাঙ্কগুলো জমে গেছে, স্যাটেলাইটের যে ভাঙা অংশগুলো জমে গেছে, সেগুলোকে ক্লিন করা যায়। সো এরকম অনেক হয়তো স্টেপস সে নিবে, রাইট? সে এবং তার টিম নিবে। সো এটা কেন সম্ভব হয়েছে? অ্যাস্ট্রোনমি পড়াশোনা জানে বলে এটা হয়েছে, আদারওয়াইজ এটা হইতো না, রাইট? সো এটা একটা পার্সপেক্টিভ গেল। এবার আমি যদি সেকেন্ড পার্সপেক্টিভে মুভ করি, ফোস্টার্স কিউরিওসিটি এন্ড ক্রিটিক্যাল থিঙ্কিং। তোমাদের একটু আগে পড়ালাম না এই জিনিসটা, এইটার অ্যাকচুয়ালি পার্সপেক্টিভটা কি? সো এটার পার্সপেক্টিভটা হচ্ছে বুস্টিং ক্রিটিক্যাল থিঙ্কিং। তোমার যে ক্রিটিক্যাল থিঙ্কিং ক্যাপাবিলিটিটা ধরো এখন 5% আছে, ইফ ইউ রিড ইন অ্যাস্ট্রোনমি অর ইফ ইউ রিড অ্যাস্ট্রোনমি, তুমি কি করতে পারবা? তোমার ক্রিটিক্যাল থিঙ্কিং ক্যাপাসিটিকে তুমি যদি ম্যাথ সলভ করো অ্যাস্ট্রোনমির, তুমি যদি অ্যাস্ট্রোনমির ডেটা অ্যানালাইসিস করো অর অবজারভেশনাল অ্যাস্ট্রোনমি নিয়ে কাজ করো বা রিসার্চ করো, তোমার 5% ক্রিটিক্যাল থিঙ্কিং বুস্ট আপ হয়ে যাবে 60%, 65% এরকম। সো এটা রিয়ালিটি কি? রিয়ালিটি দেখো, প্র্যাকটিক্যাল এক্সাম্পল, ডেইলি প্রবলেম সলভিং। যারা সায়েন্টিস্ট, তাদের লাইফের প্রবলেমস গুলো তারা নিজেরা ডেইলি সলভ করে, কারণ তাদের প্রবলেম সলভিং ক্যাপাসিটি অনেক বেশি। তারা সারাক্ষণ ক্রিটিক্যাল থিঙ্কিং নিয়ে কাজ করে, রাইট? সো তারা যখনই কোনো বিপদের মুখে পড়ে, তারা কি করতে পারে? দ্রুত সলভ করতে পারে। তোমার আমার একটা প্রবলেম নিয়ে সলভ করতে হয়তো 2 দিন লাগতে পারে, ওদের লাগে ম্যাক্সিমাম 2 ঘন্টা বা মানে কথার কথা যে 2 ঘন্টা, রাইট? বা ফর এক্সাম্পল আরো কম সময় লাগতে পারে, রাইট? কারণ কি? কারণ তার ক্রিটিক্যাল থিঙ্কিং এর বুস্টটা অনেক আগে হয়ে গেছে। যারা অ্যাস্ট্রোনমার, তারা এই ধরনের প্রবলেমগুলো অনেক বেশি সলভ করে। যারা অ্যাস্ট্রোনমার, তারা টেকনোলজিক্যালি অ্যাডভান্সমেন্ট অনেক ভালো সলভ করতে পারে, হ্যাঁ, কারণ তাদের ক্রিটিক্যাল থিঙ্কিং বুস্ট আপ হয়ে গেছে। আর রিয়েল লাইফ স্টোরিটা হচ্ছে লজিক্যাল রিজনিং। তুমি যখন লজিক খাটাবা, তোমার ক্রিটিক্যাল থিঙ্কিং ক্যাপাবিলিটিটা ইউজ করতে হয়, রাইট? ওই জিনিসটা চিন্তা করি তারপর লজিক খাটাইতে হয়, যে লজিকটা ট্রু না ফলস। সো ওইটাও তোমাকে বুস্ট আপ করে কে? আমাদের এই অ্যাস্ট্রোনমি নলেজ গুলো। এখন খালি কি অ্যাস্ট্রোনমি নলেজ দিয়ে হয় না, অন্যান্য নলেজ দিয়েও হয়, বাট অ্যাস্ট্রোনমিতে এগুলো সবচেয়ে বেশি ইউজ হয়। তুমি যখন অলিম্পিয়াড দিবা, ম্যাথমেটিক্স সলভ করতে হবে, তোমার স্টার ম্যাপ আঁকতে হবে, রাইট? কনস্টেলেশনস গুলো বসাইতে হবে জায়গায় জায়গায়, অবজারভেশনাল ডেটা গুলো নিয়ে কাজ করতে হবে। সো এগুলো সবগুলোর জন্য তোমার আসলে ক্রিটিক্যাল থিঙ্কিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমার ক্রিটিক্যাল থিঙ্কিং যদি ক্যাপাসিটি না থাকে, তুমি কখনোই পারবা না। তুমি যদি ভালো ইংরেজি বলতে না পারো, তুমি কখনোই আইএলটিএস এ ব্যান্ড স্কোর 9/8 আনতে পারবা না, রাইট? তুমি কখনোই মানে ভালোই করতে পারবে না স্পোকেন ইংলিশে। সো দ্যাটস ওয়াই, দ্যাটস দ্য ওয়ে অ্যাস্ট্রোনমিতে তুমি এই জিনিসগুলোর হেল্প পাবা অনেক বেশি রেদার দেন অন্যান্য জায়গা। কারণ কি ভাই? এটা একটা প্যাকেজ। কারণ আমার ক্রিটিক্যাল থিঙ্কিং কখন হবে? যখন আমি ম্যাথ সলভ করব। সো ফিজিক্স এর মধ্যে ম্যাথ আছে, ম্যাথের মধ্যে তো ম্যাথ আছে, রাইট? অ্যাস্ট্রোনমির মধ্যে ফিজিক্স ম্যাথ দুইটাই আছে। কেমিক্যাল রিঅ্যাকশন তুমি যখন করবা, তোমার ক্রিটিক্যাল থিঙ্কিং থাকতে হবে। কেমিস্ট্রিটাও এটার মধ্যে আছে, বায়োলজিক্যালও আছে। বায়োলজিতে তো অনেক ক্রিটিক্যাল থিঙ্কিং ইউজ হয়, যে এই মাইক্রোবায়োলজি ধরো যারা পড়াশোনা করে, এই ভাইরাসটা এমন কেন, এই ভাইরাসটা এমন করলো কেন, এটা কেমনে আটকাবো, করোনা ভাইরাসটা কেমনে আটকাবো, কেমনে সম্ভব? ক্রিটিক্যাল থিঙ্কিং দিয়ে। সো এই বায়োলজিও তো এটার মধ্যে ইনক্লুডেড ভাই, অ্যাস্ট্রোনমির মধ্যে ইনক্লুডেড। ফুল প্যাকেজ। আমরা বাজারে পাই না লেকচার সিরিজের 1-এর ভিতর 10 গাইড বই, সিমিলারলি এটা হচ্ছে 1-এর ভিতর সব। বুঝতে পেরেছো? সো দ্যাটস ওয়াই
these curiosity and critical thinking increases through astronomy knowledge. I hope clear হতে পেরেছো। Moving to the next slide. Tech advancement and innovation. So এই যে আমি বললাম অ্যাস্ট্রোনমি যত উন্নতি হবে তত টেকনোলজি উন্নতি হবে, বা টেকনোলজি যত উন্নতি হবে তত অ্যাস্ট্রোনমি উন্নতি হবে, একটা একটার সাথে কানেক্টেড, রাইট? সো আমি এখন চিন্তা করতেছি আরে কেমনে আমি পাশের গ্যালাক্সি অ্যান্ড্রোমিডাতে মানে খুব দ্রুত যেতে পারবো, এটা চিন্তার মাধ্যমে আমি টেকনোলজিটা অ্যাডভান্সমেন্ট করতে হবে, যে আমার ওই রকম টেকনোলজি বানাইতে হবে, ওটা নিয়ে ক্রিটিক্যাল থিঙ্কিং করতে হবে, রিসার্চ করতে হবে, রাইট? আবার যখন ওইটা অ্যাচিভ হয়ে যাবে ওইরকম কোন একটা যন্ত্র বা রকেট বানায় ফেলতে পারবো দ্রুত মিল্কি ওয়ে থেকে অ্যান্ড্রোমিডা যাওয়ার, তখন আবার অ্যাস্ট্রোনমিটা ইমপ্রুভ হবে, রাইট? সো একজন একজনকে কিভাবে সাপোর্ট করে বুঝতে পারতেছো? সো এই কারণে দেখো টেকনোলজি অ্যাডভান্সমেন্ট ইনোভেশনটাও হয় কিভাবে, প্রিন্সিপাল এক্সাম্পল দেখো বা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখো, জিপিএস স্যাটেলাইট এমআরআই, আমি একটু আগে তোমাদেরকে বলছি হেলথ কন্ডিশন কিভাবে আমাদের সাথে কানেক্টেড অ্যাস্ট্রোনমির সাথে, রাইট? জিপিএস স্যাটেলাইট কিভাবে কানেক্টেড আমি একটু আগে বলছি তোমাদেরকে। সো জিপিএস না থাকলে তুমি আজকে ওই যে রাতের আকাশ দেখে দেখে যে মরুভূমি পার হতো, সাগর পার হতো, সেই রকম যুগে থাকতে হতো, সেরকম যুগ থেকে তুমি জিপিএস এ আসতে পারতো না। তুমি জিপিএস না থাকলে ইন্টারনেট ইউজ করতে পারতো না, নেটওয়ার্ক থাকতো না তোমার মোবাইলে, কথা বলতে পারতো না, কমিউনিকেট করতে পারতো না, টেলিভিশন দেখতে পারতো না, কিচ্ছু করতে পারতো না। টেসলার যে অটোমেটিক গাড়ি চলে জিপিএস দেখে দেখে ট্র্যাক করে, সেটাও চলতো না। এটা কেন হয়েছে? অ্যাস্ট্রোনমির উন্নতির কারণে টেকনোলজি উন্নতি হয়েছে, টেকনোলজি উন্নতির কারণে অ্যাস্ট্রোনমি উন্নতি হয়েছে। বোথ অফ দ্য উন্নতির কারণে জিপিএস পেয়েছি, স্যাটেলাইট পেয়েছি, স্টারলিং বলো না স্যাটেলাইটস, রাইট? সো এমআরআই উন্নতি হচ্ছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে আরো বেশি ইমপ্রুভ করার চেষ্টা করা হচ্ছে, বডিতে আরো বেশি ইম্প্যাক্ট কেমনে ফেলা যায়, কিভাবে আরো আউটপুট নিয়ে আসা যায়, ডাক্তাররা সেগুলো ভাবতেছে। কেন? অ্যাস্ট্রোনমি অলরেডি এগুলো নিয়ে কাজ করেছে বা করছে, কারণ আমরা সবচেয়ে ডিপেস্ট সাইড নিয়ে কাজ করি ভাই অ্যাস্ট্রোনমিতে, আমরা স্পেস নিয়ে কাজ করি, বুঝতেছো? স্পেস যদি মানে এত বড় জিনিস নিয়ে কাজ করি তুমি চিন্তা করতে পারবে না, তুমি এত্তুর একটা মানুষ কাজ করতেছে এত বড় বিশাল জিনিস নিয়ে, রাইট? সো কোনটা বেশি ডিপ, এইসব হেলথ সেক্টর নাকি এটা? কারণ হেলথ সেক্টরস আর বেসড অন টেকনোলজি, আবার টেকনোলজি ইজ টোটালি বেসড অন অ্যাস্ট্রোনমি, আবার অ্যাস্ট্রোনমি বেসড অন টেকনোলজি, বোথ অফ দ্য সাইড বাই সাইড, রাইট? সো এই কারণে এই দেখো এগুলোর উন্নতি হচ্ছে, টেক অ্যাডভান্সমেন্ট হচ্ছে। আর সেকেন্ডলি দেখো রিয়েল লাইফ স্টোরি, নাসার রিসার্চ ইন টেক। সো নাসা চিন্তা করতেছে যে আমি যেটা বললাম, নাসা চিন্তা করতেছে যে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিতে কেমনে খুব দ্রুত যাওয়া যায়, এরকম একটা রকেট ইঞ্জিন বানাইতে হবে। এটা কেন বানাইতে পারতে, এটা কেন চিন্তা করতেছে? কারণ যাইতে হবে আমার ওখানে, আর রিসার্চ করতে হবে। সো এটার জন্য সে টেকনোলজি নিয়ে রিসার্চ করবে, টেকনোলজি হয়তো বানায় ফেলতে পারে ক্রিটিক্যাল থিঙ্কিং ইউজ করে রিসার্চ করে, ওইটা বানানোর ফলে কি হবে, এই যে সমস্ত কিছু উন্নয়ন হবে, বুঝতে পারছো? ধরো একটা জায়গা আছে, একটা প্ল্যানেট আছে যেখানে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ আছে, যেগুলো পৃথিবীতে আনতে পারলে হিউজ লাভ, হিউজ লাভ। সো তোমার ওইখানে যাইতে হলে ওই রকম ইঞ্জিন থাকা লাগবে, ওই ইঞ্জিন থাকতে হলে আগে মাথা থাকতে হবে, ক্রিটিক্যাল থিঙ্কিং থাকতে হবে, তারপর তুমি ওই ইঞ্জিনের জন্য টেকনোলজি বিল্ড করবা, তারপর হয়তো ইঞ্জিন বানাবা এবং সাকসেসফুলি মিশনটা কমপ্লিট করবা। সো দেখো কিভাবে টেকনোলজিটাও অ্যাস্ট্রোনমির সাথে কানেক্টেড। বুঝা গেল তো নাকি? ক্লিয়ার তো নাকি মাথা নষ্ট হয়ে গেল? যদি মাথা নষ্ট হয়ে যায় তাহলে এটা একটা ভালো সাইন, তার মানে তুমি ভাবতেছো। আর যদি তুমি কিছুই না বুঝে হ্যাঁ 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 করো, তার মানে তুমি ঘোড়ার ডিমটাও বুঝো নাই। কারণ অ্যাস্ট্রোনমি ইতিহাস জেনে, অ্যাস্ট্রোনমিতে ইতিহাস কি আছিল এগুলো জেনে কোনো লাভ নাই আমার এখন। এগুলো আমি জানবো, একবার জানবো, প্রতিদিন আমার এটা জানার দরকার নাই। তোমরা অনেক ওয়ার্কশপে দেখো না যে অ্যাস্ট্রোনমি ইতিহাস বলে, অ্যাস্ট্রোনমি হ্যান্ড করে। ভাই আমার পড়তে হবে লেজিট জিনিস। আমি যদি এখন ফিজিক্সের পড়া না পড়ায় তোমাকে যদি আমি গল্প শোনাই ফিজিক্সের, কাজ হবে? কাজ হবে না। আমার গল্প শোনাইতে হবে, পড়া যেটা কঠিন সেটাকে গল্প আকারে তোমাকে সহজ করে বুঝাইতে হবে। দ্যাটস দ্য ওয়ে, রাইট? ওইটা বাদ দিয়ে যদি আমি তোমার সাথে বক 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 করি যে অমুক সায়েন্টিস্ট এটা করছে, জ্যোতির্বিজ্ঞানী অমুক করছে, ভাই ও তো করে গেছে, আমার তো এখন অবদান রাখতে হবে। তো ওই নলেজটা তো আমার লাগবে, আমার নলেজ দেন, আমার জ্ঞান দিয়ে মোটিভেশন দিয়ে লাভ নাই, মোটিভেশন অ্যাস্ট্রোনমি চলে না, রাইট? সো এই জিনিসটা তোমাদের বুঝতে হবে, এন্ড দ্যাটস ওয়াই তোমাদেরকে এই যে জিনিসগুলো আমি বুঝাচ্ছি। এবার বুঝতে পারতেছো অ্যাস্ট্রোনমিটা কেন ম্যাটার করে, রাইট? এবার তাহলে একটু কমেন্ট চেক করি। Okay, how many of you are seeing the class? Let's see. আচ্ছা, ওকে, দেখি কি অবস্থা। ভয়াবহ অবস্থা। ওকে, আচ্ছা, ওকে। সো কমেন্টে দেখলাম মালিহা লিখেছে, মালিহা চৈতি, ভাই ইন্টারস্টেলার মুভি দেখায় ব্যস্ত ছিলাম, এই কারণে লাইভটা
দেরি করে ফেলেছি, লাইভটা মিস করে ফেলেছি অনেকটা। নাথিং টু ওয়ারি মালিহা, আমি আবারও একটু রিমাইন্ডার দিই তোমাদেরকে, লাইভটা আমাদের এই পেজে, অফিসিয়াল পেজে থাকবে, 1 মাস পরে মুছে দিবে, ফেসবুক নতুন নিয়ম করছে, রাইট? সো আমরা কি করছি, আমরা অ্যাস্ট্রোনমি পাঠশালার যে অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা আছে সেটাতে সাবস্ক্রাইব করে ফেলো, সেটা বেল আইকনটা অন করে ফেলো, সেখানে আমাদের এই পুরো সিরিজটা আপলোড করে দেওয়া হবে। এর সাথে আমাদের একটা একাডেমিক চ্যানেল খোলা হয়েছে, অ্যাস্ট্রোনমির উপর যে টপিকগুলোর উপর লাইভ ক্লাস নিয়ে আমরা গ্যালাক্সি, প্ল্যানেট, স্টার্স, হ্যান দেন এগুলোর যে স্পেসিফিক ক্লাসগুলো, সব ক্লাস তোমরা এখান থেকে এপি একাডেমিক্স নামে একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, সেইটাতে পাবে। সো সেইটাতে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে ফেলো, এন্ড এই ক্লাসগুলো সেই চ্যানেলও তোমরা পেয়ে যাবে। সো ডোন্ট ওয়ারি, মানে এট এনি টাইম ফ্রম এনিওয়্যার এট এনি প্লেস তোমরা এই ক্লাসগুলো আবার রিটার্ন করতে পারবে, চিন্তা করার কিছু নাই। ওকে, সো অ্যাস্ট্রোনমি আমাদের এডুকেশনাল ক্যারিয়ার গ্রোথে অনেক হেল্প করে। কেমনে ভাই, কেমনে কেমনে এগুলা পড়াইছে কেউ কখনো? কেউ পড়াবে না এগুলা, কারণ এগুলা পড়াইলে তো ঝামেলা আছে, রাইট? কিন্তু আমরা পড়াচ্ছি, কেন পড়াচ্ছি? কারণ আমরা চাই তোমরা এই সেক্টর নিয়ে কাজ করো, তোমরা এটা নিয়ে পড়াশোনা করো, রাইট? সো ওকে, দেখো কিভাবে বিল্ডিং এডুকেশনাল এন্ড ক্যারিয়ার গ্রোথ। সো কেন আসলে কিভাবে এডুকেশনাল সেক্টরসে ক্যারিয়ার গ্রোথে অ্যাস্ট্রোনমি হেল্প করে। প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখো ভাই, অলিম্পিয়াড, বাংলাদেশে অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড আয়োজন করে বিডিওএ, চমৎকার আয়োজন, রাইট? সো আমরা বাংলাদেশ অ্যাস্ট্রোনমি পাঠশালা স্টার্ট করেছি 2020 সাল থেকে। এরপর থেকে অ্যাস্ট্রোনমির একটা হাইপ হয়ে গেছে, একটা সুন্দর একটা হাইপ উঠেছে, যে স্টুডেন্টসরা অ্যাস্ট্রোনমি পড়ার, শেখার একটা জায়গা পাইছে। অ্যাস্ট্রোনমি পাঠশালা বিশ্বস্ত জায়গা, এখান থেকে শিখছে, শেখার পরে তাদের মনে হঠাৎ করে প্রশ্ন জাগছে, আমি অলিম্পিয়াড দেই না কেন, আমি তো অলিম্পিয়াড দেই। তো দেখো, এই অ্যাস্ট্রোনমি পাঠশালা থেকে শিখছে, তারা বিডিওএতে পার্টিসিপেট করতেছে, আস্তে আস্তে অলিম্পিয়াডটা জনপ্রিয় হয়ে উঠছে। ওভারঅল অ্যাস্ট্রোনমিটা সাবজেক্টটা কি হচ্ছে, জেগে উঠছে। এখন বাজারে বইমেলায় দেখবা হাজার হাজার লেখক অ্যাস্ট্রোনমির উপর বই লিখে। আরে ভাই, আমি এই বছর বইমেলায় এমনও বই পাইছি, অ্যাডভোকেট সে অ্যাস্ট্রোনমির বই লিখছে। হোয়াট ইজ দিস? সে লিখতে পারে, রাইট? বাট লজিক্যাল জিনিস লিখতে হবে, ইলজিক্যাল লিখলে তো হবে না। ব্যাঙের ছাতার মতো মানুষ এখন অ্যাস্ট্রোনমির উপর বই লিখতেছে, কারণ কেউ যে পোলাপানের হাইপ দেখছে, আর পোলাপানের হাইপ তুলছে কে? অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড, বিডিওএ। আর এই বিডিওএ তে পোলাপান পাঠাচ্ছে কারা? অ্যাস্ট্রোনমি পাঠশালা। কারণ অ্যাস্ট্রোনমি পাঠশালা যদি 2020 সালে উদ্যোগ না নিত প্রপারলি, আজকের মতো এত হাইপ ছিল না আগে অলিম্পিয়াডে, রাইট? ফিজিক্স অলিম্পিয়াডের প্রচুর হাইপ, কারণ এটা অনেক আগে থেকে কাজ করে আসতেছে, এটা একটা ভ্যালু আছে। ম্যাথ অলিম্পিয়াডের প্রচুর হাইপ, কারণ এটা ভ্যালু আছে। অ্যাস্ট্রোনমির তো কোনো ভ্যালু ছিল না বাংলাদেশে। সো যে অ্যাস্ট্রোনমি পাঠশালা, বিডিওএ, দুইটা প্রতিষ্ঠান, দুইটা অর্গানাইজেশন, একটা হচ্ছে বাংলাদেশের প্রথম এবং সবচেয়ে বড় স্পেস সায়েন্স লার্নিং প্ল্যাটফর্ম, আর এটা হচ্ছে বাংলাদেশের প্রথম অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড, যেটা মডার্নাইজড অলিম্পিয়াড আর কি। হ্যাঁ, সো এই দুইটা প্রতিষ্ঠান কি করছে? একজন একজনকে সাপোর্ট করছে, ইনডিরেক্টলি বা ডিরেক্টলি, যেটাই বলি না কেন। সো এটার কারণে কি হচ্ছে, এখন অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড গ্রো করছে, অ্যাস্ট্রোনমি এনথুজিয়াস্ট গ্রো করছে। এটার কারণে অলিম্পিয়াডে পার্টিসিপেশন বাড়তেছে। ইভেন আমাদের অ্যাস্ট্রোনমি পাঠশালার এক্স টিম মেম্বার, আগে একজন কাজ করতো আমাদের, কি জানি নাম, হাই হাই ওর নাম ভুলে গেছি, কি যে হচ্ছে আমার, আমি কবে যেন আমার নিজের নাম ভুলে যাই। সো আদিবা, আদিবা আমাদের অ্যাস্ট্রোনমি পাঠশালাতে অনেক বছর কাজ করেছে, প্রায় 2-3 বছর কাজ করেছে। সো আদিবা কিন্তু অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড দিয়ে ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেছে, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রো অলিম্পিয়াডে পার্টিসিপেট করেছে, এখন বর্তমানে ইউএসএ পড়াশোনা করছে। বুঝতে পারছো, আমাদের এরকম অনেকগুলো এক্স টিম মেম্বার অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে ইন্টারন্যাশনাল লেভেলে যেয়ে, ন্যাশনাল লেভেলে যেয়ে এখন বর্তমানে বিশ্বের অনেক বড় বড় জায়গায় পড়াশোনা করছে। সো এই যে দেখো, আমাদের কি এটা এডুকেশনাল গ্রোথ না? অবশ্যই গ্রোথ। আমি কি তোমাকে ইতিহাস জানাইলে, ইতিহাস শিখালে বা গল্প আকারে বললে তুমি কি ইন্টারন্যাশনাল লেভেলে যেতে পারবা? কখনোই পারবা না। তুমি কি স্ট্যানফোর্ড, এমআইটি মতো জায়গায় পৌঁছাতে পারবা বা বড় বড় জায়গায় পৌঁছাতে পারবা? কখনোই পারবা না, রাইট? সো ইতিহাস জেনে আমার কোনো লাভ নাই, অলিম্পিয়াডে পার্টিসিপেট করতে হবে। অলিম্পিয়াড পার্টিসিপেট কেমনে করবা? অ্যাস্ট্রোনমি পাঠশালায় যে ক্লাসগুলো আছে সেগুলো করো, প্র্যাকটিস করো, বাসায় নিজে নিজে পড়ো। না জানলে আমরা আছি, আমাদেরকে জিজ্ঞেস করো, আমাদের মেন্টররা আছে, আমাদেরকে জিজ্ঞেস করো। That's how astronomy is building educational and career growth. এখন ক্যারিয়ার কেমনে আসতেছে ভাইয়া? অনেক ইজি ভাই। তুমি অলিম্পিয়াডে তুমি দেখো রোড ম্যাপটা দেখো, তুমি অ্যাস্ট্রোনমি পাঠশালাকে চিনলা, অ্যাস্ট্রোনমি পাঠশালা থেকে অ্যাস্ট্রোনমি সম্পর্কে ডিটেইলে জানলা, বেসিক পুরো ক্লিয়ার করলা, সবকিছু ক্লিয়ার করলা। এরপর তুমি আমাদের কাছ থেকে সাজেশনস নিয়ে বইগুলো পড়লা, বইগুলো খুঁজে বের করলা, সব প্রবলেম সলভ করলা, অলিম্পিয়াডে পার্টিসিপেট করলা। অলিম্পিয়াডে পার্টিসিপেট করে কি করলা? ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেলা। ইন্টারন্যাশনাল লেভেলে যাওয়ার কারণে তোমার ভালো ইসিএ হইলো, ইসিএর কারণে তুমি হয়তো ধরো কথার কথা তুমি ইউএস এর একটা টপ নচ ইউনিভার্সিটি চান্স পেলা, ধরো প্রিন্সটনে চান্স পেলা, ফর এক্সাম্পল। হ্যাঁ, এটা হয়, ইটস নট এক্সাম্পল, ফর এক্সাম্পল না, এটা হয়। সো হ্যাঁ, অ্যাস্ট্রো অলিম্পিয়াড করছে,
ভিকর্নেসার মেয়েটার নাম কি, আই ফরগট, সে কিন্তু প্রিন্সটনে পড়াশোনা করছে, সে কিন্তু অ্যাস্ট্রো অলিম্পিয়াডে ইন্টারন্যাশনাল লেভেলে গিয়েছে। সো দেখো তুমি প্রিন্সটনে চান্স পাইলা, প্রিন্সটনে চান্স পাওয়া মানে কি, তোমার ক্যারিয়ারটা কিন্তু অলমোস্ট অনেক ভালো একটা পর্যায়ে চলে যাওয়া, রাইট? সো ইউ আর নট গ্রাজুয়েটিং ফ্রম Bangladesh University or XYZ University, you are graduating from Princeton, right? So তুমি একটা বড় শপিং মলে ঢুকছো, তার মানে কি ওই শপিং মলে ভালো একটা প্রোডাক্ট নিয়ে তুমি বের হবা, খালি হাতে তো আর বের হবা না, রাইট? তোমাকে ফর এক্সাম্পল বললো যে অমুক জায়গায় নিয়ে যাবো খাওয়াইতে, ভালো জিনিসই খাওয়াবে, ডাল ভাত তো আর খাওয়াবে না। সিমিলারলি সো সরি রোজার দিনে খাওয়ার কথা বলতেছি। আচ্ছা, সো দেখো কিভাবে আমাদের ক্যারিয়ারে হেল্প করে, কারণ প্রিন্সটন থেকে তুমি যে কোনো বড় বড় অর্গানাইজেশনে, অবজারভেটরিতে রিসার্চের কাজে জয়েন করতে পারবা। তুমি যদি বলো রিসার্চ করবো না ভাই, রিসার্চের গোল্লি মারি, আমার টাকা লাগবে, আমি জব করবো, তুমি বড় বড় অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরিতে জব করতে পারবা, তুমি স্পেস এজেন্সি গুলোতে জব করতে পারবা, তুমি অন্য সেক্টরে মুভ করতে পারবা, বা স্পেস ইন্ডাস্ট্রি, স্পেস এক্স আছে, স্পেস এক্সে জব করতে পারবা, রাইট? জাস্ট এক্সাম্পল দিচ্ছি ক্যারিয়ার গ্রোথটা কিভাবে হয়। সো দেখো তাহলে অ্যাস্ট্রোনমি কিভাবে আমাদের বিল্ডিং এডুকেশনাল এন্ড ক্যারিয়ার গ্রোথ করতেছে। কি মিলছে তো নাকি মিলে নাই, নাকি রিফাত ভুল বলছে? ওকে, দেখো এরপরে সায়েন্স কম্পিটিশন, কত সায়েন্স কম্পিটিশন আছে ভাই। এই সায়েন্স কম্পিটিশন করে পোলাপান ইন্টারন্যাশনাল গ্র্যান্ড পায়, ইন্টারন্যাশনাল গ্র্যান্ড পেয়ে বিদেশে যায় কি করতে, পার্টিসিপেট করতে ফাইনাল রাউন্ডে। তাহলে এটা লাভ কার হইলো, আমার না তোমার? ডেফিনেটলি তোমার। একাডেমিক পারসুটস, ওই যে আমি বললাম একটু আগে প্রিন্সটনে চান্স পাইছো, একাডেমিক্যালি তুমি অ্যাস্ট্রোফিজিক্স পড়তে পারতেছো, মেজর করতে পারতেছো অ্যাস্ট্রোফিজিক্সে। এই চান্স কেমনে পাচ্ছ? এই অ্যাস্ট্রোনমি নলেজের কারণে পাচ্ছ। আজকে যদি বাংলাদেশে আমরা অ্যাস্ট্রোনমি পাঠশালা তোমাদেরকে অ্যাস্ট্রোনমি না পড়াই, তোমরা নলেজ পাবা না, কারণ তোমরা স্বেচ্ছায় কিছু খুঁজে বের করো না, তোমাদেরকে খাওয়াই দিতে হয়। সো আমরা তোমাদেরকে খাওয়াই দিচ্ছি আর তোমরা বসে বসে গিলছো, রাইট? সো আমরা যদি খাওয়ানো বন্ধ করে দিই, তোমরা গেলাও বন্ধ করে দিবা, তাহলে আলটিমেটলি লস কার? আলটিমেটলি লস তোমাদের। সো দ্যাটস ওয়াই আমরা এত বেশি এনথুজিয়াস্ট মানুষদেরকে নিয়ে কাজ করি, তোমাদেরকে আমরা বুঝাই, কারণ তোমরা যত ওইগুলো করবা তত খালি কি ডাক্তার ইঞ্জিনিয়ার হলেই হবে ভাই? বুঝতেছো না, আমাদের গার্জিয়ানরাও বুঝতেছে না। ডাক্তার ইঞ্জিনিয়ার দিয়ে কি করবে এত, আমার দরকার নাই তো, আর বেশিরভাগই তো দেশে থাকে না, তাহলে হবেটা কি, রাইট? সো আমাদের তো অন্য সেক্টরে গ্রো করতে হবে। বাংলাদেশ আগায় না, বাংলাদেশ আগায় না, আরে ভাই বাংলাদেশ আগাইছে, আমরা আগাইতে দিই না, দ্যাটস দ্য প্রবলেম, আমাদের প্রবলেম, রাইট? সো আমরা শুধু এই দুইটা জিনিস নিয়ে পড়ে থাকি, ডাল ভাত ডাল ভাত, ডাক্তার ইঞ্জিনিয়ার ডাক্তার ইঞ্জিনিয়ার। কেন ভাই? আমি কি একটু পেঁয়াজ নিতে পারি না? আমি কি একটু কাঁচামরিচ নিতে পারি না? আমি কি একটু ডিম ভাজা নিতে পারি না টমেটো দিয়ে? অবশ্যই পারি। আবার খাবারের কথা বলছি, শিট সরি, ওকে, আমার মাথায় খালি খাবারের কথাই ঘুরে। আচ্ছা, সো দেখো তাহলে বুঝতেছো যে আমার অন্য ইন্ডাস্ট্রি, পাশের দেশ ইন্ডিয়াতে দেখো, ইন্ডিয়াতে অ্যাস্ট্রোনমির যে ফিল্ড, ওদের দেশে 300টা অ্যাস্ট্রোনমার, 300টা। বাংলাদেশে কয়জন অ্যাস্ট্রোনমার? একজন বর্তমানে বাংলাদেশে আছেন, বাকিরা সবাই বিদেশে বিভিন্ন জায়গায় অবস্থানরত আছেন বা কাজ করছেন। তাদের দেশে 300 অ্যাস্ট্রোনমার, বাংলাদেশে হাতে গুনে কয়জন হবে? 15 জন, অন এভারেজে ধরে নিলাম, মাস্টার স্টুডেন্ট সহ 15 জন হবে। কই 300 কই 15? ওদের নিজস্ব অবজারভেটরি আছে। আমাদের কয়টা অবজারভেটরি আছে? আমাদের এখন বর্তমানে গাজীপুরে একটা প্রাইভেট অবজারভেটরি হয়েছে, একজনের নিজস্ব অর্থায়নে, নিজস্ব উদ্যোগে, সেটা আলাদা হিসাব, বাট অ্যাকচুয়ালি অবজারভেটরি কয়টা আছে, রাইট? ওদের প্ল্যানেটারিয়াম আছে। আমাদের প্ল্যানেটারিয়ামে কি হয়? So I have done a lot of meetings with policy making জায়গাগুলোতে, আমি বললাম না, সো আমি এগুলো নিয়ে কথা বলছি, রাইট? সো আমি জানানোর চেষ্টা করেছি যে আসলে বাংলাদেশে এগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই দরকার। আমাদের চাহিদা আছে, আমরা সাপ্লাই দিতে পারতেছি না, এটা আমাদের ফল্ট, রাইট? আর আমরা সাপ্লাই দিতে পারতেছি না বলে চাহিদা আস্তে আস্তে মরে যাচ্ছে মানুষ। এরকম অনেক স্টুডেন্ট আমাদেরকে মেসেজ পাঠায়, ভাই আমি অ্যাস্ট্রোনমি পড়ে অ্যাস্ট্রোনট হতে চাইছি, অ্যাস্ট্রোনমার হতে চাইছি, আমি তো পড়ার জায়গা পাই নাই, আমি তো আলটিমেটলি ইঞ্জিনিয়ারিং পড়তেছি বা ডাক্তারি পড়তেছি, ফর এক্সাম্পল। সো এটা হয়, এটা আমার সাথে হয়েছে, এরকম অনেক মেসেজ আমরা পাই। সো এটা কার ফল্ট? এটা সাপ্লাই আমরা দিতে পারতেছি না, আমাদের ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম। সো দেখো কি হচ্ছে, এই যে একাডেমিক্যালি হচ্ছে, ক্যারিয়ারে নাসায় চাকরি করতে পারতেছো, কত বাংলাদেশি আছে নাসার বিভিন্ন সেগমেন্টে আছে। আরে ভাই আমার নিজের স্কুলের গভর্নমেন্ট ল্যাবরেটরির ইতিহাসে 2 জন ব্যক্তি আছে, আমার জানা মতো 2 জন, আমি আরো আছে কিনা আমি জানি না, যারা নাসায় কাজ করেছেন। একজন নাসার সায়েন্টিস্ট ছিলেন, আরেকজন নাসা অ্যাডমিনিস্ট্রেশনে ছিলেন। তুমি বুঝতেছো? সো তুমি ওখানে যে শুধু মানে অ্যাস্ট্রোনমি নলেজ দিয়ে অ্যাস্ট্রোনমিক রিসার্চার হতে হবে এমন না, তুমি এই নলেজ দিয়ে নাসার ফাইন্যান্স ডিপার্টমেন্টে জব করতে পারো, তুমি অন্য ডিপার্টমেন্টে জব করতে পারো। আমি তোমাদের একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমাদের বাংলাদেশি যে অ্যাস্ট্রোনমার দেশে আছেন, ডক্টর খান, তিনি আমার প্রফেসর, প্লাস তিনি আমার ইউনিভার্সিটির আগে উনি আমার বড় ভাই। যাই হোক, সো আমার স্যার বলেই সম্বোধন করতে হবে। সো স্যার কি বলেছেন আমাদেরকে, স্যারের সাথে 10 জন অ্যাস্ট্রোনমিতে পিএইচডি করেছে, মানে পিএইচডি করতে জয়েন করেছে। সো এর মধ্যে 10 জনের মধ্যে একজন ড্রপ আউট, সে পিএইচডি কমপ্লিট করেনি, বাকি থাকে কয়জন? 9 জন। সো এই 9 জনের মধ্যে নাকি
দুইজন ব্যাংকে চাকরি করতে গেছে, আর ডক্টর খান এবং তার সাথে একজন প্রবাবলি অ্যাকচুয়ালি পিএইচডিটা কমপ্লিট করেছে অ্যাস্ট্রোনমিতে। বাকি যে 5 জন আছে আরো, তারা কি করছে, তারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে জয়েন করছে, অর্থাৎ তারা অ্যাস্ট্রোনমি ফিল্ডে থাকেই নাই। বুঝতেছো ব্যাপারটা? সো এটা অনেকগুলো রিজন আছে, সেগুলো আমি আজকে আর বলবো না, সেগুলো আমি অন্যদিন বলবো। সো দেখো, তুমি অ্যাস্ট্রোনমি পড়ে নাসা, ইসা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি, স্পেস এক্স বাদেও অন্যান্য ইন্ডাস্ট্রিতেও যেতে পারবা, ডেফিনেটলি যেতে পারবা। বাট এটা কিভাবে এডুকেশনাল এন্ড ক্যারিয়ার গ্রোথ করে তুমি বুঝতেছো, রাইট? সো ডক্টর খান এখন আমাদের আইইউবির প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাস্ট্রোনমি ডিপার্টমেন্টে, ফিজিক্স ডিপার্টমেন্টের, রাইট, ফিজিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের, সেখানে অ্যাস্ট্রোনমি মাইনর করতেছে মানুষজন। সো এই দেখো, তার ক্যারিয়ার একটা গ্রোথ আসছে না? আসছে তো। সে রিসার্চও করতেছে, সে একজন প্রফেসর হিসেবে আছে, তার ক্যারিয়ার একটা গ্রোথ আসছে। সে চাইলে হয়তো কোনো একটা স্পেস এজেন্সিতে জয়েন করতে পারতো অ্যাজ আ রেডিও অ্যাস্ট্রোনমার, সে হয়তো করে নাই, সে দেশে ফেরত আসছে। তো তার কি ক্যারিয়ার গ্রোথ হয়েছে না? নাকি অ্যাস্ট্রোনমি পড়ে সে মানে বেকার বসে আছে, জবলেস হয়ে আছে? কত ইঞ্জিনিয়ার ছেলেবেলা আছে দেখছো বাংলাদেশে বেকার বসে আছে। তো বাংলাদেশে তো ইঞ্জিনিয়ারিং এর ঘাটি না? সবাই তো ইঞ্জিনিয়ারিং পড়ে বের হয়, মেডিকেল পড়ে বের হয়, তো জব কই, রাইট? সো একটা সেগমেন্ট নিয়ে পড়ে থাকলে হবে না, আমাদের আরো সেগমেন্ট তৈরি করতে হবে। এই যে এখন বর্তমানে আমাদের এক পরিচিত বড় ভাইয়ের প্রতিষ্ঠান রকেট বানাচ্ছে, রাইট? সো এই যে দেখো, আস্তে আস্তে গ্রো করছে ইন্ডাস্ট্রি গুলো। তোমরা যখন এই সেক্টর নিয়ে কাজ করবা, এখান থেকে হাজারো জিনিস বের করা সম্ভব। এই অ্যাস্ট্রোনমি জিনিস থেকে অনেক জিনিস বের করা সম্ভব, জাস্ট তোমার এই এনথুজিয়াস্ট হতে হবে আর কি, রাইট? ডাক্তার ইঞ্জিনিয়ার পড়ে থাকলে হবে না, আমাদের অন্যান্য সেগমেন্টসও হইতে হবে। এখন যদি সারা দেশের মানুষ অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়া বাদ দিয়ে, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং পড়া বাদ দিয়ে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়তো, তার লাভ হইতো, রাইট? ধরে নাও সারা দেশে সব সাবজেক্ট বাদ দিয়ে দিচ্ছে, ডাক্তারি আর ট্রিপলি এই দুটো ছাড়া, বা সিএসসি এই দুটো ছাড়া কোনো সাবজেক্ট নাই। তাহলে ট্রিপলি কি হইতো, সিভিল ইঞ্জিনিয়ারিং কি হইতো, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং কি হইতো, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং কি হইতো, পাওয়ার প্ল্যান্টের কি হইতো? কিছুই থাকতো না, রাইট? তো সিমিলারলি আমাদের অন্যান্য ইন্ডাস্ট্রিও গ্রো করতে হবে, আমাদের প্রত্যেকটা ইকোসিস্টেম আস্তে আস্তে গ্রো করতে হবে। পাশের দেশকে দেখতে হবে ওরা কি করছে, ওদের থেকে বেটার করতে হবে, ওদের মতো হওয়ার চেষ্টা করতে হবে, বা ওর থেকে আরো ভালো কিভাবে হওয়া যায় সেগুলো চিন্তা করতে হবে। সো দ্যাটস ওয়াই এত কথা। তাহলে বুঝতে পারছো অ্যাস্ট্রোনমি কিভাবে এডুকেশনাল ক্যারিয়ার গ্রোথে আমাদেরকে হেল্প করে। পুরা ভাইঙ্গা বুঝাই দিছি তোমাদেরকে, আমার গলা শুকিয়ে গেছে। সো আই হোপ বুঝা গেল। আমরা কমেন্ট চেক করে নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। Okay. So moving to the next slide. Understanding. দেখো, আন্ডারস্ট্যান্ডিং ক্লাইমেট চেঞ্জ থ্রু স্পেস সায়েন্স। দেখো, অ্যাস্ট্রোনমি বা স্পেস সায়েন্সের থ্রুতে আমরা আমাদের পৃথিবীর ক্লাইমেট চেঞ্জেও আমরা অবদান রাখতে পারবো। দেখো কিভাবে, ভিনাসকে চিন্তা করো। এই ভিনাসের বাংলা কি? কমেন্টে আমাকে জানাও তোমরা। সো দেখো, ভিনাস গ্রহটা আমাদের সোলার সিস্টেমেরই তো গ্রহ, রাইট? তো ওর মধ্যে কিছু জিনিস দেখো, দ্য গ্রিন হাউস ইফেক্ট গন রং। কিভাবে? ফ্যাক্ট, ভিনাস হ্যাজ অ্যান অ্যাভারেজ সারফেস টেম্পারেচার। ওর এই সারফেস টেম্পারেচার হচ্ছে 465 ডিগ্রি সেলসিয়াস, ডিউ টু আ থিক, একটা মোটা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ আবহাওয়া থাকার কারণে, রাইট? সো এই ভিনাসের অ্যাকচুয়ালি জিনিসটা আমি তোমাদেরকে একটু বুঝাই। ভিনাসের যে গ্রিন হাউস ইফেক্ট গন রং, এটার মানে কি? একটা লার্নিং পয়েন্ট দেখো, ভিনাস আমাদেরকে দেখায় বা বুঝায় যে এক্সট্রিম কনসিকুয়েন্সেস অফ runaway greenhouse effect. It acts as a warning of what could happen if Earth's CO2 levels keep rising. So Venus হচ্ছে একটা বাস্তব এক্সাম্পল ক্লাইমেট চেঞ্জের, যে পৃথিবীরও কিন্তু কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়তেছে আস্তে আস্তে ক্লাইমেটে। সো ভিনাসের ক্লাইমেট কিন্তু এত বেশি CO2 কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ, যার কারণে তার সারফেস টেম্পারেচার হয়েছে 465 ডিগ্রি সেলসিয়াস। ভাই, আরে 465 ডিগ্রি সেলসিয়াসে মানুষ বাঁচবে না? গরু বাঁচবে না? ছাগল বাঁচবে না? তুমি বাঁচবে না? আমি বাঁচবো না? তোমার গার্লফ্রেন্ড বাঁচবে? কে বাঁচবে? কেউ বাঁচবে না। সো যত বেশি ক্লাইমেট চেঞ্জ হবে, যত বেশি ক্লাইমেট গ্রিন হাউস এফেক্ট বাড়তে থাকবে, তত দেখো তাপমাত্রা বাড়তেছে, সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে, রাইট? সেগুলো ক্ষতি হচ্ছে আমাদেরকে। সো তাপমাত্রা বেড়ে গেলে আমরা পৃথিবীতে কেমনে থাকবো ভাই? জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবো। ভিনাসে সবকিছু জ্বলে পুড়ে ছারখার,
কারণ কি 465 ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রা। আরে নর্মাল 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম পড়লে আমরা হ্যাঁ 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 করতে থাকি, রাইট? সো জাস্ট ভাবো 465 ডিগ্রি সেলসিয়াস, অলমোস্ট 500 ডিগ্রি সেলসিয়াস, জাস্ট ইমাজিন কি হবে। সো এটা আমাদের জন্য একটা লার্নিং পয়েন্ট যে ভাই তোরা কি করবি, সচেতন হ। এখন এটা কেমনে জানছি? এই যে কার্বন ডাই অক্সাইড যে বাড়তেছে পৃথিবীতে এন্ড ভেনাসের যে 465 ডিগ্রি সেলসিয়াস, এটা কেমনে জানছি? কে জানাইছে আমাদেরকে বলো? অ্যাস্ট্রোনমি আমাদেরকে জানাইছে। কারণ অ্যাস্ট্রোনমিক্যাল যে স্পেসক্রাফট গুলো পাঠায় সেগুলো যদি না পাঠাইতো, সেটা যদি রিসার্চ না করতো, আমরা কিন্তু জীবনও জানতাম না যে সারফেস কত। আমার খাই দেয়া কাজ আছে ভাই, আমি খাই দাই ঘুমাই কনসার্টে যাই, আমাদের কাজই তো এটা। আমরা কি কখনো এগুলো জানার চেষ্টা করছি? সো দেখো এখন বর্তমানে পৃথিবীতে, বাংলাদেশে স্পেশালি, যে পরিমাণে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, যে পরিমাণে দূষণ হচ্ছে, সেগুলো নিয়ে আমরা ভাবতেছি না। কারণ কি জানো? কারণ এই যে স্পেস সায়েন্স, অ্যাস্ট্রোনমি এই দেশে নাই তো। এই দেশে থাকলে না মানুষ বলবে, সায়েন্টিস্টরা বলতো যে এই ভাই এটা কন্ট্রোল করেন, নাহলে তো আমরা ভিনাসের মতো হয়ে যাব। আমাদের যে ওয়েদার ফোরকাস্ট ডিপার্টমেন্ট আছে, ওরা কি করে? ওরা এগুলো জানে? ওরা এগুলো জানে না। জানে না বলে কিন্তু কি হচ্ছে, আমরা এগুলো পাত্তা দিচ্ছি না, যে আমরা সচেতন হচ্ছি না। নাগরিকের দোষ দেই না আমরা, জনগণের দোষ না, জনগণের নলেজ নাই ভাই এটা নিয়ে। এটা যারা প্রায় পলিসি মেকিং এ আছে তাদেরও নলেজ নাই। সো তাদের নলেজ নাই, তারা উদ্যোগ নেয় না। আর আমরা তো জনগণ খাই দাই ঘুমাই কনসার্টে যাই আর মারামারি করি, আমাদের তো আর কোনো কাজ কাম নাই, রাইট? সো ইয়া, দ্যাটস ওয়াই আমাদের দূষণ বার্তা আছে, আর আমাদের ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে, গ্রিন হাউস এফেক্ট বাড়ছে, গরম পড়তেছে বেশি, এসি লাগাইতেছি বেশি করে, আরো বেশি ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, গাড়ির ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বের করতেছি, যেখানে সেখানে আগুন জ্বালাই দিতেছি, রাইট? সো বুঝতে পারছো? তাহলে এগুলো কে জানাইলো ভাই? এগুলো আমি জানাই নাই, আমি রিফাত জানাই নাই, এগুলো অ্যাস্ট্রোনমি জানাইছে, এগুলো স্পেস সায়েন্স জানাইছে। অ্যাস্ট্রোনমি যদি না থাকতো এগুলো জীবনও জানতা না তুমি। যত বড় ইঞ্জিনিয়ার হয়ে যাও, যত বড় ডাক্তার হয়ে যাও, যত বড় পলিটিশিয়ান হয়ে যাও, এগুলো তুমি কোনোদিন জানতে পারতা না। যত বড় সায়েন্টিস্ট হয়ে যাও তুমি, তুমি এগুলো জানতা না যদি অ্যাস্ট্রোনমি তোমাকে স্যাটেলাইটের সেই ডেটাগুলো না দিত। মহাকাশে তুমি রকেট না পাঠাতে পারলে, স্যাটেলাইট না পাঠাতে পারলে, এই ডেটাগুলো তুমি জীবনও পাইতা না। এই ওয়েদার ফোরকাস্ট তুমি জীবনও পাইতা না। তুমি যদি স্পেস ক্রাফট না পাঠাতে পারতা ভিনাসের সামনে, তুমি জীবনে এগুলার তথ্য কালেক্ট করতে পারতা না। তার মানে কি, তোমাকে এই ক্লাইমেট চেঞ্জের নলেজটা পর্যন্ত কে দিচ্ছে ভাই? অ্যাস্ট্রোনমি দিচ্ছে। বুঝতেছো? অ্যাস্ট্রোনমি শেখার উপায়, মানে সরি উপায় বলতেছি, শেখার ফজিলতা, ফজিলত বলে না, ফজিলত বলে, রাইট? সো অ্যাস্ট্রোনমি শেখার ফজিলত বুঝতেছো এবার, রাইট? সো এই যে এই গ্লোবাল ওয়ার্মিংটা যদি আটকাইতে পারি, আমাদের ফসল ভালো হবে ভাই, আমাদের এগ্রিকালচারাল উন্নতি হবে। কারণ কি, ওই যে ডিজাস্টার গুলো বা ওই যে দুর্যোগ গুলো, সেগুলো আমরা আটকাই ফেলতে পারবো। আটকাবো কেমনে? আমরা প্রস্তুতি নিতে পারবো, ফসলগুলো ঘরে তুলে ফেলবো, ফসলগুলো নষ্ট হবে না। ফসল নষ্ট না হলে ফসল বেচতে পারবো, আমাদের দেশের ইকোনমিক্যালি ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বাড়বে, দেশের আস্তে আস্তে উন্নয়ন হবে। মানুষ বলে না ভাই অ্যাস্ট্রোনমি শিখায় তুমি কি লাভ পাও, আমাকে জিজ্ঞেস করে মানুষজন। এই যে ভাই শিখায় এই লাভ পাই, কারণ আলটিমেটলি একটা স্টুডেন্ট যদি আমার কাছ থেকে অ্যাস্ট্রোনমি শিখে বাইরের কান্ট্রিতে অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করে এসে এই দেশে কিছু একটা করার চেষ্টা করে, আলটিমেটলি দেশের লাভ হবে, আমার লাভ না, রাইট? সো দ্যাটস হোয়াট উই আর ট্রাইং টু ডু। ইন্ডিয়াতে কিন্তু এই কাজগুলো হচ্ছে, ইন্ডিয়াতে অনেক বড় বড় জিনিস হচ্ছে ভাই, যেগুলো দেখলে আমাদের আফসোস লাগে, কারণ আমাদের এই পোটেনশিয়ালিটি তাদের চেয়েও বেশি, কিন্তু আমরা সেগুলো ইউজ করি না, আমরা সেগুলো ইউজ হতে দেই না, বা কেউ যদি পড়াইতে চায় শেখাইতে চায় তাদেরকেও দমায় দেই। সো দ্যাট ইজ দ্য প্রবলেম। সো আই বিলিভ আমরা এখন সবকিছু ঠিকঠাক হচ্ছে, আমরা সবকিছু মানুষজন উন্নত হচ্ছে, মানুষজন বুঝতে পারছে এবং এটার ভ্যালুটা বাড়তেছে। দেখো রিয়েল লাইফ ইম্প্যাক্ট কি ভাই? কি হলো কি হলো কি হলো কি হলো? হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস? Something is wrong, something is wrong. Okay, X second, let me check. Something is wrong. Okay, I understood what happened. Okay. দাঁড়াও, আমাকে তোমরা একটু 2 মিনিট টাইম দাও। I'm solving the problem. Okay, I hope এখন আর প্রবলেম হবে না। ওকে, দেখি কি কি কমেন্ট করলা। চৈতি লিখেছে রেজিস্ট্রেশন করেছি, থ্যাংক ইউ সো মাচ চৈতি। আচ্ছা, চৈতি লিখছে ভিনাসের বাংলা শুক্র গ্রহ। ওকে, গ্রেট। ওয়াও, what a vibration. What's going on? What's going on? What's going on?
Okay, yeah, it's back. Right? Yeah, it's back. Finally, it's back. So, yeah. So, what I was trying to say, I'm sorry for the inconvenience. এটা আমার দোষ না। Okay, so দেখো real life impact কি ভাই? Real life impact হচ্ছে understanding Venus helps scientists model climate scenarios on Earth. So, Venus আমাদেরকে শেখাচ্ছে যে কোন ধরনের মডেল ইউজ করে ক্লাইমেটটা নিয়ে কাজ করা যায় আমাদের পৃথিবীতে, বা এই মডেলটা দিয়ে আমরা ভিনাসের মডেলটা দিয়ে আমরা আর্থের ক্লাইমেটটাও সিনারিওটা মেজার করতে পারবো, বোঝার চেষ্টা করতে পারবো। বুঝতেছো অ্যাস্ট্রোনমি কিভাবে হেল্প করতেছে, স্পেস সায়েন্স কিভাবে হেল্প করতেছে আমাদেরকে? নাকি বুঝতেছো না, নাকি তোমরা বুঝেও না বুঝে ভান করছো কোনটা? সো দেখো এখনো কি তোমার মনে কোশ্চেন থাকতে পারে? যদি আরো কোশ্চেন থাকে আমি আরো দেখাচ্ছি, আরো এক্সাম্পল দেখাচ্ছি, ডোন্ট ওয়ারি, আই এম অলওয়েজ উইথ ইউ। সো আমি যদি নেক্সট স্লাইডে মুভ করি, চলে আসছে আমাদের মার্স। ও ও ও সরি, দিস ইজ নট মার্স, দিস ইজ ভিনাস। ওকে ওকে, সো আই গেস এই স্লাইডটা ভুলে ইয়া হয়ে গেছে, এই স্লাইডটা ভুলে চেঞ্জ হয়ে গেছে আই গেস। ওকে, নো ইস্যুস নো ইস্যুস নো ইস্যুস। সো ও ক্লাস শেষ, আচ্ছা। সো অনেক বকবক করছি, লাস্ট একটা কথা বলে দিই তোমাদেরকে। দেখো তোমরা যারা যারা বেসিক অ্যাস্ট্রোনমি শিখতে চাও, তোমাদের এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো জানতে হবে। আমাদের কিন্তু অ্যাস্ট্রোনমি পাঠশালার সাথে ফেমাস একটা কোর্স আছে, বেসিক অ্যাস্ট্রোনমি ক্র্যাশ কোর্স, সেটা আমরা লাইভ ব্যাচ আকারে লঞ্চ করেছি। আমি নিজে সেটা ক্লাস নিব। সো সেটার ডেডলাইন ছিল 18 তারিখ, রেজিস্ট্রেশনে ভর্তির মাত্র 30 জনকে ভর্তি নিচ্ছি। বাট অনেকেই রিকোয়েস্ট করেছো তোমরা যে ভাইয়া আমরা একটু আমাদের সময় বাড়ায় দিতে হবে। সো আমরা ঈদের পরে অর্থাৎ 10ই এপ্রিল পর্যন্ত কোর্সে ভর্তি হতে পারবে, সিটগুলো ফিল আপ হয়ে যাচ্ছে। সো আমরা 30 জনকে জাস্ট চান্স দিব। সো তুমি যদি ভর্তি হতে চাও, ঘরে বসে বেসিক অ্যাস্ট্রোনমি শিখতে চাও, আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও। 20% ঈদ স্পেশাল ডিসকাউন্ট চলছে ভাই, 20% ঈদ স্পেশাল ডিসকাউন্ট চলছে। আমি তোমাদেরকে এখানে দেখাইতাম, বাট আনফরচুনেটলি আমার স্লাইডটা পাওয়া যাচ্ছে না। সো আমি নেক্সট ক্লাস তোমাদেরকে দেখাবো। তুমি 10টা লাইভ ক্লাস করতে পারতেছো, আমার সাথে কথা বলার সুযোগ থাকতেছে, 1-to-1 মেন্টর থাকবে, বাট ডিরেক্ট তুমি আমাকে প্রশ্ন করতে পারবে, আমি তোমাকে অ্যান্সার করব। 10টা লেকচার শিট থাকবে, একটা স্পেশাল টি শার্ট থাকবে, টি শার্টটা আমি তোমাদেরকে দেখাবো নেক্সট ক্লাসে এখানে, ঠিক আছে? সো সার্টিফিকেট পাচ্ছ, একটা প্রাইভেট ফেসবুক গ্রুপে কোয়েশ্চেন করতে পারতেছো, a lot of things you are getting if you are enrolling in this course. So this is one of the famous course in astronomy পাঠশালা। এখন পর্যন্ত বাংলাদেশের 29টা জেলার স্টুডেন্ট এই কোর্সটা কমপ্লিট করেছে। সো তুমি যদি কোর্সটা না করে থাকো, প্লিজ কমেন্টে লিংক দেওয়া আছে, ঈদ স্পেশাল ডিসকাউন্ট চলছে 20%, 20% স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি। সো তুমি কি করো, ভর্তি হয়ে যাও, এন্ড অ্যামেজিং 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 একটা ক্লাস, একটা কোর্স করে তুমি বেসিকটা ঝালাই করে ফেলো। দেন তোমাকে আমরা গাইড করব একটু অ্যাডভান্সে কেমনে যাবা, তারপর আরেকটু অ্যাডভান্সে কেমনে যাবা, এইভাবে আমরা তোমাদেরকে গাইড করব। সো যারা যারা ভর্তি হতে চাও, কমেন্টের লিংক দেওয়া আছে, ক্লিক করে ভর্তি হয়ে যাও। মাত্র 30টা সিট আছে, আর 30টা সিট বলতে মাত্র 30টা সিট দিচ্ছি, এর মধ্যে অনেকগুলো ফিল আপ হয়ে গেছে, আর মাত্র কয়েকটা আছে। সো ডোন্ট মিস দ্যাট অপরচুনিটি। আর হ্যাঁ, যদি তোমরা ফ্রিতে অ্যাস্ট্রোনমি নোট পাইতে চাও, প্লিজ কমেন্টে একটা লিংক দেওয়া আছে, সেটা ফর্মটা ফিল আপ করে ফেলো এন্ড ফ্রিতে অ্যাস্ট্রোনমির নোট পেয়ে যাও। সো আর কি করবা, আর আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, বেল আইকন অন করবা, আমাদের এপি একাডেমিক্স ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, বেল আইকন অন করবা, আমাদের পেজে ফলো করে রাখবা, আমাদের অফিসিয়াল গ্রুপে তুমি জয়েন হবে, রাইট? তোমার ফ্রেন্ডসদেরকে ইউটিউব চ্যানেলে ইনভাইট করবা, গ্রুপে ইনভাইট করবা, পেজে ইনভাইট করবা, কারণ সবাই মিলে একসাথে যদি আমরা শিখি, তাহলে আমরা বাংলাদেশে এই জিনিসটা আরো বেশি গ্রো করতে পারবো, আরো সুন্দর একটা ইন্ডাস্ট্রি দাঁড়া করাইতে পারবো, রাইট? সো আমি একা করলে হবে না, আমি একা চেষ্টা করলে হবে না, তোমাদের সহযোগিতা অনেক বেশি প্রয়োজন। সো তোমাদের সাথে তাহলে দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। আজকেই নেক্সট ক্লাসটা হয়তো, বাট যেহেতু আমি মিটিং করে এসেছি, খুবই টায়ার্ড, সো আজকে কোনোভাবে সম্ভব না, এবং ইফতারির সময় অলরেডি হয়ে গিয়েছে, অলমোস্ট হয়ে যাচ্ছে। সো আজকে নিচ্ছি না, আমরা আজকের ক্লাস নিচ্ছি কালকে। সো এইভাবে আমরা 29 তারিখ পর্যন্ত ক্লাস নিব, বাট 29 তারিখেরটা 30 তারিখ পর্যন্ত যাবে, যেহেতু একদিন পিছিয়ে গেছে আমাদের, গতকালকে ক্লাস আজকে নিয়েছি। সো একদিন যদি পিছিয়ে গেছে, সো আমাদের ক্লাসটা 29 তারিখ না হয় 30 তারিখ পর্যন্ত হবে। তার মানে আমাদের আলটিমেটলি ক্লাস শিডিউল হচ্ছে আজকে থেকে, মানে 25 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত টানা লাইভ ক্লাস, টানা। এরপরে ঈদের ছুটি, এরপর ঈদের ছুটির পরে আবার টানা লাইভ ক্লাস। সুতরাং দারুণ দারুণ ক্লাস আসতেছে। আর কি আছে বলার তোমাদেরকে, আর অনেক কিছু বলার আছে। সবাই আমাদের অ্যাস্ট্রোনমি পাঠশালার সাথে থাকো। আমাদের কোর্সে 20% স্পেশাল ডিসকাউন্ট 10 তারিখে শেষ হয়ে যাচ্ছে, এপ্রিল মাসে। সো ঈদের সালামি এটা তোমাদের জন্য, 20% ডিসকাউন্টটা দিয়েছি ঈদের সালামি হিসেবে। সো তোমরা ভাই, এটা একটা পিৎজার দামের চাইতেও কম ভাই। জাস্ট এনরোল এন্ড ইউ উইল নো যে তুমি কতটা ভালো একটা কাজ করছো, রাইট? সো খারাপ কাজে টাকা ইউজ না করে ভালো কাজে ইউজ করো, অ্যাটলিস্ট নলেজটা গ্যাদার করার চেষ্টা করো, you will be benefited, right? So see you tomorrow, inshallah. দেখা হচ্ছে কালকে নেক্সট ক্লাসে।
আজকে রাতেই সবকিছু জেনে যাবা। কয়টার দিকে ক্লাস? দুপুর 3টায় ক্লাস হবে, এই প্ল্যাটফর্মে ক্লাস হবে, এই পেজে ক্লাস হবে। তোমার সাথে দেখা হচ্ছে আগামীকালকে। বন্ধুদেরকে নিয়ে আসো, নিজেও ক্লাসে জয়েন করো। টাটা, সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই বাই, সি ইউ।